হ্যালো, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ নাজিম আহমেদ সায়েম, আছি বুয়েটে। তো আমাদের যে এগ্রি ম্যাথ টার্গেট যে 20 যে প্রোগ্রামটি ছিল তার আমাদের মোটামুটিভাবে ফার্স্ট 7টি ক্লাস লেকচার শেষ, যার মাধ্যমে আমরা হায়ার ম্যাথ ফার্স্ট পেপারের যে সিলেবাসের যে চ্যাপ্টারগুলো ছিল তা সুন্দরভাবে গুছিয়ে আনার চেষ্টা করেছি। তো আজ থেকে আমাদের লেকচার 8 থেকে আমাদের সেকেন্ড পেপারের যে চ্যাপ্টারগুলো তা শুরু হয়েছে। তো আমরা সেকেন্ড পেপারে শুরু করবো হচ্ছে গতিবিদ্যা এবং স্মৃতিবিদ্যা দিয়ে। তবে আজকে গতিবিদ্যার কিন্তু ফুল পার্ট আলোচনা হবে না, সামান্য কিছু অংশ আলোচনা হবে এবং নেক্সট ক্লাসে আমরা গতিবিদ্যা এবং কমপ্লেক্স নাম্বারটা শেষ করে দেবো, ঠিক আছে? তো আজকে মেইনলি স্মৃতিবিদ্যা এবং গতিবিদ্যার একটা পার্ট নিয়ে আলোচনা হবে, কেমন? আশা করি তোমরা সাথেই থাকবে। আচ্ছা, শুরু করা যাক। এবার আসো, যে এই যে স্থিতিবিদ্যা যে চ্যাপ্টারটা আছে তা এগ্রির জন্য অনেক গুরুত্বপূর্ণ, ঠিক আছে? স্থিতিবিদ্যা চ্যাপ্টারটা এগ্রির জন্য অনেক গুরুত্বপূর্ণ, কারণ হচ্ছে তোমার প্রতি বছর মিনিমাম একটি করে কোশ্চেন তোমার এই দিক থেকে আসতেছে। দ্যাটস ওয়াই আসলে এই স্থিতিবিদ্যাটা বেশ গুরুত্বপূর্ণ। হ্যাঁ, এগ্রি এডমিশন টেস্টের জন্য আমাদের এই স্থিতিবিদ্যাটা বেশ গুরুত্বপূর্ণ। তো এখন দেখো যে এই এগ্রির জন্য কি কি আসে স্মৃতিবিদ্যা থেকে, যা পড়লে তোমার কমন পাবে একদম। কারণ স্মৃতিবিদ্যার অনেক এই জিনিস আছে, বাট হচ্ছে তোমার তো কমন ফেলাইতে হবে। তো এই টপিক গুলো যেগুলো পড়লে তোমার 100% কমন আসবে, কেমন? তো একটা হচ্ছে দুটি বলের লব্ধি এবং দিক সংক্রান্ত। হ্যাঁ, এটা বেশ ইম্পর্টেন্ট, এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট এর মধ্যে আমার পড়তেছে। এটা মোস্ট ইম্পর্টেন্টের মধ্যে পড়তেছে। দেন হচ্ছে বলের ত্রিভুজ সূত্র, দুইয়ের অধিক বলের লব্ধি সংক্রান্ত, যেটা তুমি উপাংশ বলো, ঠিক আছে? এক ও দুইয়ের অধিক বল, দুইটি বল হলে না আমরা কিছু একটা ডিরেক্ট সূত্র, সামান্তরিক সূত্র অ্যাপ্লাই করতে পারি। বাট যদি দুইয়ের অধিক বল হয় তখন কিন্তু আমরা উপাংশের মাধ্যমে বের করি, সেটা আলোচনা করা হবে। লামির উপপাদ্য আলোচনা করা হবে এবং কিছু বিশেষ উপপাদ্য, যেমন ত্রিভুজের সমান্তরাল রেখা, সমান তোমার ধর হচ্ছে সমান্তরাল বলদ্বয় যদি ত্রিভুজের ভর কেন্দ্রগামী হয়, শীর্ষবিন্দুতে কার্যরত গুলো, দেন হচ্ছে আমাদের অন্তকেন্দ্রগামী হলে কি হবে, এরকম কিছু সূত্র আছে। এগুলো আর হচ্ছে টর্ক, যেটাকে তোমরা বলো হচ্ছে বলের ভ্রামক। হ্যাঁ, বলের ভ্রামক বা টর্ক, ঠিক আছে? এগুলো নিয়ে আলোচনা করা হবে এবং এর বাইরে স্থিতিবিদ্যা থেকে এগ্রিতে কোশ্চেন আসছে বলে আমার মনে হয় না। এবং এটাই না, কিন্তু আমি যেটা আসলে রিসার্চ করছি, তো তোমরাও দেখতে পারো আসলে, ঠিক আছে? এবং এগুলো থেকেই তোমার কোশ্চেন কমন আসবে 100%, কেমন? তাহলে আমরা শুরু করি। তো দেখো দেখো পি কিউ দুটি বল। প্রথমত হচ্ছে আমাদের বল বল জানার আগে একটা জিনিস জানতে হবে, যে ভেক্টর রাশি সম্পর্কে জানতে হবে। তো ভেক্টর রাশি হচ্ছে যার আসলে মান ও দিক দুইটাই প্রয়োজন, ঠিক আছে? ভেক্টর, আচ্ছা, ভেক্টর যে কোয়ান্টিটিস, তো ভেক্টর যে রাশি, সেটার জন্য হচ্ছে তোমার দুইটা জিনিস লাগে। একটা হচ্ছে ধরো তার এই মান এবং তার দিক, মান ও দিক লাগে, ঠিক আছে? কি লাগে? মানও লাগে, মান ও দিক লাগে। যদি তাকে সম্পূর্ণরূপে তুমি প্রকাশ করাইতে চাও, হ্যাঁ, তাহলে তোমার মানও লাগবে এবং দিকও লাগবে। যদি তুমি তাকে কি করাতে চাও, সম্পূর্ণভাবে প্রকাশ করাতে চাও যে ভেক্টর রাশিকে, ঠিক আছে, তোমাকে কি করতে হবে? তার মানও বলে দিতে হবে, প্লাস তার দিক কোন দিকে আছে সেটাও বলে দিতে হবে তার মাধ্যমে। তো এরকম ভেক্টর রাশির কিছু উদাহরণ হচ্ছে তোমার বল, সরণ, বেগ, তারপর হচ্ছে তোমার ত্বরণ, একটা এরকম আছে। তো ভেক্টরের দুইটা জিনিস, একটা হচ্ছে ভেক্টর, একটা ভেক্টরের যে শুরু বিন্দু একটা শেষ বিন্দু, এটাকে বলা হচ্ছে তোমার আদি বিন্দু। একটা ভেক্টরের দুইটা, ঠিক আছে, আদি বিন্দু এবং এটাকে বলা হচ্ছে তোমার শেষ বিন্দু, ঠিক আছে? একটা হচ্ছে আদি বিন্দু, একটা হচ্ছে কি আমাদের শেষ বিন্দু, ঠিক আছে? তো মনে রাখবা, দুটি ভেক্টরের মধ্যবর্তী কোণ কত আছে সেটা আমরা বুঝবো হচ্ছে যদি দুইটা ভেক্টরের আদি বিন্দু সেম হয় বা শেষ বিন্দু সেম হয়, বা শীর্ষ বিন্দু বা শেষ বিন্দু। দেখো, এই একটা ভেক্টর, এই একটা ভেক্টর, তাদের মধ্যবর্তী কোণ আমরা এবার বলতে পারবো যে থিটা আছে তাদের মধ্যবর্তী কোণ। কিন্তু এরকম যদি হয়, তাহলে কিন্তু তাদের মধ্যবর্তী কোণ আমি যদি বলি এখানে থিটা আছে, এটা কিন্তু থিটা না। দুইটা ভেক্টর একই বিন্দুতে যদি কার্যত হয়, তখন তাদের লব্ধি হবে, সরি, তাদের লব্ধি না, তাদের অন্তর্গত কোণ হবে দুইটার যদি শেষ বিন্দু, দুইটার কি শেষ বিন্দু বা আদি বিন্দু সেম হয়, মানে এরকম যদি হয়, এরকম যদি হয়, তখন তাদের মধ্যবর্তী কোণ আমরা বলতে পারবো যে এত কোণে তারা দুইটা ক্রিয়া করতেছে একটা পয়েন্টে। তারা এত কোণে একটা পয়েন্টে কি করতেছে, ক্রিয়া করতেছে। হয় তাদের শেষ বিন্দুগুলো সেম হবে, নয়তো তাদের আদি বিন্দুগুলো একটা জায়গায় একটা পয়েন্টে মিলবে। তখন বলবো যে এই পয়েন্টে এত অ্যাঙ্গেলে কি করতেছে, ক্রিয়া করতেছে, তাও তবেই বলা যাবে, কেমন? আচ্ছা, এবার আসো, যে জিনিস আমরা দেখতেছিলাম যে পিকিউ দুটি বল, আমরা একটু আগে দেখছি বল হচ্ছে একটা ভেক্টর রাশি। তো এই বল, এই দেখো, একটা পয়েন্ট থেকে ক্রিয়া করতেছে। পি কিউ দুইটা বল ক্রিয়া করতেছে এবং দেখো তাদের ক্রিয়া বিন্দুতে তাদের আদি বিন্দুগুলো সমান। দ্যাটস মিন এটা এবার তাদের মধ্যবর্তী কোণ যত, অত কোণেই তারা ক্রিয়া করতেছে, রাইট? ওই পয়েন্টটার উপর কত কোণে বলো তো, এনে দেওয়া আছে কত, থেটা কোণে ক্রিয়া করতেছে। মধ্যবর্তী কোণ থেটা হলে এবার তাদের যে রেজাল্টেন্ট, যেটাকে লব্ধি বলি আমরা, হ্যাঁ, রেজাল্টেন্ট, এই রেজাল্টেন্টের ভ্যালু হচ্ছে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস টু পি কিউ কস থেটা হোল, তোমার হচ্ছে বড় যে রুট। তো এই জিনিসটা আসলে আসছে কোত্থেকে? এটা সামান্তরিক সূত্র থেকে আসছে, আমরা ফিজিক্সে দেখছি, কেমন? তো আসলে এই সূত্রটা মনে রাখতে হবে। তো এবার আসো, কখন দেখো এই লব্ধির ভ্যালুটা কখন ম্যাক্সিমাম হবে,
লব্ধির ভ্যালুটা কখন ম্যাক্সিমাম হবে। তো এই ম্যাক্সিমাম কখন হবে যদি পি কিউ কে আমরা স্থির রাখি, পি কিউ চেঞ্জ না করি। এখন বল স্থির রেখে বলকে কি বলের মধ্যবর্তী কোণ আমরা আল্টার করতে পারি না, চেঞ্জ করতে পারি না? অবশ্যই পারি। দেখো তাহলে এটা ডিপেন্ড করবে এই টার্মটার উপর, মানে কস থিটার উপর। কারণ কস থিটার ভ্যালু সর্বোচ্চ কততে? জিরোতে। দ্যাটস মিন যদি দুইটা বল পরস্পর সেম মানে একই রেখা বরাবর ক্রিয়া করে, এই যে দেখো একই রেখা বরাবর যদি ক্রিয়া করে, তাহলে এই যদি পি হয়, এটা পি ভেক্টর, এটা যদি কিউ ভেক্টর হয়, তবেই তাদের মধ্যে যে ম্যাক্স আর ম্যাক্স হবে। তখন কি হবে বলো তো? এর জন্য হবে আর ম্যাক্স, এর জন্য আর ম্যাক্স হবে। এবার হচ্ছে আর মিনিমাম কখন হবে? মিনিমাম হচ্ছে দেখো যখন, মিনিমাম বলতে আসলে সবচেয়ে কম বল কখন প্রয়োগ করবে। তো দেখো যখন এর ভ্যালুটা সবচেয়ে কম হবে, রাইট? কস থিটার ভ্যালু, এখন কস থিটার ভ্যালু কি কোত্থেকে কতটুকুর মধ্যে যায় বলো তো? কস থিটার ভ্যালু এরকম না, সর্বোচ্চ 1, সর্বনিম্ন কত বলো তো? সর্বোচ্চ 1, সর্বনিম্ন -1। দ্যাটস মিন -1 হবে, তখন আসলে এই হবে, তখন -1 হলে কি হয়ে যাবে? পি মাইনাস কিউ হোল স্কয়ার, মানে পি মাইনাস কিউ হয়ে যাবে। বাট এটা ডিপেন্ড আপন যে তুমি কোনটাকে বড় ধরতেছো। বড় বল বিয়োগ ছোট বলই তো হবে, রাইট? লব্ধি কি হবে? বড় বল বিয়োগ ছোট বল। এখন পিও বড় হতে পারে, কিও বড় হতে পারে, এটা তো আমরা জানি না। তো এই জিনিসটা যদি বুঝি যে আসলে যেদিকে বড় সেদিকেই আসলে লব্ধি কাজ করে। কিভাবে? ধরো তুমি হচ্ছে যে একজন তোমাকে সামনের দিকে টানতেছে, একজন মানে একজন ধরো হচ্ছে পশ্চিম দিকে টানতেছে, একজন তোমাকে হচ্ছে পূর্ব দিকে টানতেছে। এখন তুমি কোন দিকে যাবা? যেদিকে সে বেশি, যে বেশি বলে টানতেছে তার দিকে যাবা। যদি একজন 10 নিউটন, একজন 5 নিউটন টানে, তাহলে যে 10 নিউটন টানতেছে তার দিকে যাবা, ঠিক আছে? তার দিকে যাবা, কিন্তু বল অনুভব করবা কত? 5 নিউটন। ঠিক সেম জিনিসটা এখানে ঘটতেছে, ঠিক আছে? তারা হচ্ছে পরস্পর কি হয়, এটা কখন হবে? যখন 180 ডিগ্রি, মানে হচ্ছে কি একটা আরেকটার পরস্পর একদম সম্পূর্ণ বিপরীতে যাবে। এ বরাবর যদি পি হয়, ঠিক এই পয়েন্টে তোমার 180 ডিগ্রি কোণ অ্যাঙ্গেল তৈরি করে, এটা কি হয়ে যাবে? তোমার কিউ হয়ে যাবে। এ হচ্ছে বিষয়। এবার হচ্ছে তাদের মধ্যবর্তী ধরো, এবার আসো আমি আগেই বলছিলাম যে ভেক্টর রাশির মান এবং দিক দুইটাই লাগে। তো তুমি এই দুইটা ভেক্টরের মধ্যবর্তী যে রেজাল্টেন্ট, হ্যাঁ, বা লব্ধির তুমি মান বের করে ফেললা, বাট তোমার তো দিক নিয়েও আমার একটা প্রশ্ন থাকে, কারণ এটা জিনিসটা কিন্তু দুইটা জিনিস আছে, মান দিক দুইটাই জিনিস আছে। এই জিনিসটা একটু অনেক ভালোভাবে খেয়াল রাখতে হবে যে মান এবং দিক দুটা নিয়েই তোমার আসলে কনসার্ন হতে হবে। এবার আসো যে মানের যে বিষয়টা তো তুমি বুঝলা, এবার আসলে দিকের বিষয়টা দেখো। দিকের বিষয়টা হচ্ছে তোমার যে কোনো একটা দিক অলওয়েজ নির্ণয় করা হয় কোনো একটা রেফারেন্সের সাপেক্ষে। দিক কিসের সাপেক্ষে, কিভাবে নির্ণয় করা হয়? কোনো একটা রেফারেন্সের সাপেক্ষে। তো দেখো তুমি এই লব্ধির দিকটা রেফারেন্স ধরছো হচ্ছে, ধরো আলফা অ্যাঙ্গেলে আছে হচ্ছে কিউ যে বলটা আছে, কিউ যে বলটা আছে, হ্যাঁ, কিউ যে বলটা আছে, এই বলের সাথে তুমি রেফারেন্স ধরছো কত? 10 আলফা। আলফা হচ্ছে আলফা কিউ বলের সাথে আর এর দিক, ঠিক আছে? কিউ বলের সাথে তোমার আলফা আলফা অ্যাঙ্গেলে ধরো আমার লব্ধিটা তৈরি হয়েছে। তখন হবে যে যার সাপেক্ষে ধরতেছো তার নিচে রাখবা, যার সাপেক্ষে ধরতেছো তার নিচে রাখবার, উপরেরটার হচ্ছে পি সাইন থিটা তাদের মধ্যবর্তী কোণ, প্লাস হচ্ছে পি কস থিটা তাদের মধ্যবর্তী কোণের কজের সোজা হিসাব। এখন বলো ভাইয়া পি এর সাপেক্ষে তাহলে কোন কত? পি এর সাপেক্ষে তোমার অন্য কোনো প্রসেস জানা লাগবে না, পি এর সাপেক্ষে সোজা হিসাবই তো। পি এর সাপেক্ষে কি হবে বলতো? তাহলে পি এর সাপেক্ষে কি হবে বলতো? এটা এই অ্যাঙ্গেলটা কি হবে? পুরোটা যদি থিটা হয়, পি এর সাপেক্ষে হবে কি? থিটা মাইনাস আলফা না? পি এর সাপেক্ষে থিটা মাইনাস আলফা না? একটা মনে রাখলে আরেকটা ইজিলি মনে যাবে। কিভাবে কোনটা নির্ণয় করে? যদি নিচেরটা সাপেক্ষে বা কিউ এর সাপেক্ষে ইয়ে করতেছি, কিউ কে নিচে সিঙ্গেল রেখে দাও, বাকি যেটা আছে এটার উপরে সাইন থেটা, প্লাস নিচে কিউ প্লাস হচ্ছে পি কস থেটা, ঠিক আছে? দেন এটা সমান সমান কার কার সমান? 10 আলফা সমান। আলফা কি ছিল? ওই যে সিঙ্গেল ছিল তার সাথে আমার লব্ধির কোনটা, কেমন? আচ্ছা, বোঝা গেছে। এবার আসো দুটি সমান বলে লব্ধি বলদ্বয়ের মানের সমান হলে বলদ্বয়ের মধ্যবর্তী কোণ কত? এগ্রি 21/22। ওকে, কি বলছে দেখো, প্রথমত হচ্ছে দুইটি সমান বল, মানে এই বল এবং এই বল দুইটা কি সমান বল, দুটি সমান বলদ্বয়ের লব্ধি বলদ্বয়ের মানের সমান, অর্থাৎ তাদের মধ্যবর্তী যে লব্ধি আছে সেও ধর হচ্ছে তাদের মানেরই সমান, হ্যাঁ, লব্ধি। এবং তাদের মধ্যবর্তী অ্যাঙ্গেল হচ্ছে থিটা অ্যাঙ্গেল ধরো আছে, বলে বলদ্বয়ের মধ্যবর্তী কোণ কত? বলদ্বয়ের কি চাইছে? মধ্যবর্তী কোণ চাইছে। তখন আমাদের সূত্র কি বলতেছে? যে লব্ধি তোমার আর স্কোয়ার ইকুয়াল টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq কস থিটা তার মধ্যবর্তী কোণ। এখন দেখো পি সবগুলো পি, তাহলে এটাও পি, সব পি স্কোয়ার, এটাও কি হয়ে গেছে? 2pq স্কোয়ার কস থিটা। তাহলে এই পি কাটা, তাহলে এদিকে যদি পি স্কোয়ার কি আসে? মাইনাস পি স্কোয়ার চলে আসে, থাকে কি 2p স্কোয়ার কি আমাদের কস থিটা। এদিকে যদি পাঠাই দেই কস থিটা সমান সমান কি হয়ে যায় দেখো তো? -1/2 হয়ে যায় না? কস কতর ভ্যালু -1/2 বলো তো?
কজ হচ্ছে 120 এর ভ্যালু মাইনাস হাফ। দেখো ইজিলি বের হয়ে গেছে, তাই না? কজ 120 এর ভ্যালু কত, ইজিলি। মনে রাখবা এই জিনিসটা, ডিরেক্ট মনে রাখবা, দুটি বলের যদি লব্ধি, এটা অনেকবার আসে, বারবার রিপিট হয় জিনিসটা। দুটি বলের লব্ধি যদি তাদের মানের সমান হয়, দুটি সমান মানের বলের লব্ধি যদি তাদের একটির মানের সমান হয়, তাহলে তাদের মধ্যবর্তী কোণ 120 ডিগ্রি। এটা অলওয়েজ মনে রাখবে, কেমন? আচ্ছা, এবার আসো, যদি কোনো কণার উপর ক্রিয়ারত দুটি সমান বলের লব্ধির বর্গ তাদের গুণফলের 3 গুণ হয়, তবে বল দ্বয়ের অন্তর্গত কোণ কত? কি বলছে আবার খেয়াল করো। ধরো বলছে কোন কণার উপর ক্রিয়ারত দুটি সমান বল, এ হচ্ছে দুটি সমান বল পিপি দুটো, তাদের দুটি সমান বলের লব্ধি, ধরো লব্ধি হচ্ছে এই, হচ্ছে আমাদের সেই লব্ধি, এবং তাদের মধ্যবর্তী কোণ হচ্ছে তোমার হচ্ছে থিটা। দেখো তাহলে সূত্র কি, মেইন সূত্র আর স্কোয়ার ইকুয়াল টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq cos থিটা, রাইট? cos থিটা। এবার আসো, বলছে যে তাদের লব্ধিটা কি, লব্ধি কি সমান বলো তো, লব্ধি কি বলছে শোনো তো। লব্ধি হচ্ছে দুটি সমান বলের লব্ধির বর্গ তাদের গুণফলের 3 গুণের সমান। আর স্কোয়ার কি, তাদের গুণফলের, অর্থাৎ পি ইন্টু পি, এই বলদ্বয়ের গুণফলের 3 গুণের সমান। দ্যাটস মিন কি 3p স্কোয়ার, এটাই তো বুঝাইছে, রাইট? দেখো তাদের গুণফলের 3 গুণের সমান, দ্যাটস মিন আর স্কোয়ার হয়ে গেছে কত, 3p স্কোয়ার। এটা হয়ে গেছে কি, এগুলো সমান না, পি স্কোয়ার প্লাস পি স্কোয়ার যেহেতু সমান বল, 2p স্কোয়ার ইন্টু কস থিটা, আমার থিটার ভ্যালুটা বের করতে বলছে। তো এনে গেছে গা, তাহলে থাকে শুধু কি পি স্কোয়ার, তাহলে এনে কি থাকে বলো তো, 2p স্কোয়ার কস থিটা। তাহলে আমাদের কস থিটা যেটা, সেটা থাকতেছে কত, 1/2। সুতরাং থিটার কত ভ্যালু, কস এর ভ্যালু কত, কস 60 এর ভ্যালু হাফ না? ওকে, cos 60 এর ভ্যালু কি, হাফ। তাহলে কত হয়ে গেছে, cos 60 ডিগ্রি, রাইট? ইজি ছিল একদম, জাস্ট সূত্রটা একটু মনে রাখতে হতো, এটা কিন্তু এগ্রির কোশ্চেন। এবার আসো, এবার একটা সুন্দর কোশ্চেন বলছে, একই বিন্দুতে ক্রিয়ারত পি ও 2p বলদ্বয়ের লব্ধি। দেখো আগে আমরা ড্রটা করি। তোমার ধরো 2p বল এবং p বল একই বিন্দুতে ক্রিয়ারত, মানে হচ্ছে তাদের হয় আদি বিন্দু সেম বা তাদের শেষ বিন্দুটা সেম। ধরো আমরা আদি বিন্দুটা সেম ধরলাম, যে একই বিন্দুতে ক্রিয়ারত পি ও 2p বলদ্বয়ের লব্ধি, পি বলের ক্রিয়ারেখার উপর লম্ব, মানে এই যে লব্ধিটা, এই যে একটু তারা একটু ড্রটা সুন্দর করে করা যাক। তোমার হচ্ছে, তোমার এই হচ্ছে 2p বল, ধরো এই হচ্ছে তোমার লব্ধি আর, এই লব্ধি আরটা কার উপর লম্ব বলো তো, তোমার এই পি যে বলটা আছে, পি বলের উপর ক্রিয়ারেখার উপর লম্ব। তবে বলদ্বয়ের মধ্যবর্তী কোণ কত, এবার বলদ্বয়ের মধ্যবর্তী কোণ বের করতে হবে। এখন এই আটটা কার সাথে কোণ দেওয়া আছে, পি পি এর সাথে কোণ দেওয়া আছে না, দিক দেওয়া আছে না? আমি কি বলছিলাম যে tan আলফা সূত্রটা কি ছিল, ইকুয়াল টু ছিল, দেখো যার সাথে কোণ দেওয়া ছিল, হ্যাঁ, তাকে নিচে সিঙ্গেল লিখে দাও, প্লাস যার সাথে দেওয়া নাই উপরে নেওয়া নাকি টুপির সাথে, উপরে 2p ইন্টু সাইন, 2p ইন্টু কি সাইন তাদের মধ্যবর্তী কোণ। ধরো তাদের মধ্যবর্তী কোণ আমি ধরলাম হচ্ছে আলফা, ঠিক আছে? সাইন, আচ্ছা দুই এদিকে তো আলফা অলরেডি ধরে ফেলছি, থেটা ধরো, কেমন? এটা কত ধরো, আচ্ছা থেটা ধরো, এটাকে আমরা থেটা ধরি, রাইট? এটাকে আমরা ধরি হচ্ছে, ও সরি, এটাকে আমরা ধরবো হচ্ছে কত, থিটা। তাহলে এখানে কত হয়ে গেছে, আমি বলছি অপর যেটা আছে এটার সাইন থেটা, আর নিচে হচ্ছে অপর যেটা আছে এটার কি, কস থেটা, রাইট? এটাই তো ছিল, রাইট? এখন মধ্যবর্তী কোণ কত, আলফার ভ্যালু কত ছিল, আলফার ভ্যালু কত, এখানে আলফার ভ্যালু হচ্ছে 90 ডিগ্রি। আলফা 90 ডিগ্রি বসাইলে tan 90 এর ভ্যালু কত জানো, tan 90 এর ভ্যালু হচ্ছে 1/0 বা ইনফিনিট, যেটা তোমরা বলো 2p sin থিটা ইজ ইকুয়াল টু কি p প্লাস 2p cos থিটা। তাহলে কি হয়ে যায় বলো তো, p প্লাস 2p cos থিটার ভ্যালু হয়ে যায় হচ্ছে তোমার 0। তাহলে cos থিটা সমান সমান কি হয়ে যায় বলো তো, মাইনাস হাফ। একটু আগে দেখছি যে cos কত ডিগ্রির মান, মাইনাস হাফ, cos 120 এর ভ্যালু কত, মাইনাস হাফ। তাহলে আমার যে থিটা, থিটা কত হয়ে গেছে, তাদের মধ্যবর্তী কোণ কত হয়ে গেছে, এটা চাইছি, তাদের মধ্যবর্তী কোণ হয়ে গেছে কত আমাদের 120 বা 120 ডিগ্রি। এটা থেকে প্রচুর আসে, এই এই টাইপটা থেকে, মানে বেশিরভাগ ধরো এই টাইপ থেকেই কোশ্চেন আসবে, ধরে নিতে পারো, ঠিক আছে? এই টাইপ থেকেই কোশ্চেন আসে লব্ধি। এবার আসো, সমান্তরাল ক্রিয়ারত পি ও 2p মানের দুটি বলের লব্ধি 2p বলের সাথে যে কোণ উৎপন্ন করে তা হলো,
আচ্ছা, তো দেখো দুইটা বল আছে, একটা হচ্ছে পি টু পি বল ধরো, ঠিক আছে, এবং একটা হচ্ছে তোমার হচ্ছে টুপি, এবং একটা হচ্ছে তোমার পি। ওকে, টুপি এবং হচ্ছে পি সমান্তরাল ক্রিয়ারত পি ও টুপি মানের দুটি বলের লব্ধি টুপি, টুপি বলের বলের সাথে যে কোণ উৎপন্ন করে তা কত। এবার টুপির সাথে সেই কত কোণ উৎপন্ন করতেছে সেটা আমাদের বের করতে হবে, রাইট? রাইট, চলো। তো এই যে এখানে তোমার টুপির সাথে ধরো এই লব্ধি আর, সে আলফা কোণ তৈরি করতেছে, তাদের মধ্যবর্তী কোণ ছিল কত? থেটা। তাদের মধ্যবর্তী কোণ কত ছিল বলতো? তাদের মধ্যবর্তী কোণ ছিল থেটা। তো এবার আসো সমান্তরাল ক্রিয়ারত। আচ্ছা, এখানে মেবি একটু কোশ্চেনটা একটু ইয়ে আছে, কাইন্ডলি আমি একটু দেখতেছি আসলে এখানে কি অ্যাকচুয়ালি কি ছিল, সমান্তরাল ক্রিয়ারত ছিল কি ছিল না। Wait, একটু একটু তোমরা একটু ট্রাই করো, আমি এখনই দেখতেছি। সরি, একটু 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 কারেকশন আছে, এটা সমকোণে হতো কেমন, সরি হ্যাঁ। আচ্ছা, এটা ছিল সমকোণে হতো, কাইন্ডলি একটু ডিজার্ভ হচ্ছে, এটা সমকোণে হতো কেমন, এটা কি হতো? সমকোণে। সমকোণে, হ্যাঁ, সমকোণে হতো। মানে তোমার হচ্ছে যে সমকোণী ক্রিয়ারত, দ্যাটস মিন আমার যে থিটার ভ্যালু, তোমার থিটা দেওয়া আছে কত, আমাদের 90 ডিগ্রি দেওয়া আছে, আমার আলফার ভ্যালুটা কি করতে হবে, আমার আলফা ভ্যালুটা বের করতে হবে। আচ্ছা, যেহেতু আমাদের সমকোণে দেওয়া আছে, আলফা ভ্যালুটা আমাদের বের করতে হবে। আমরা জানি কি যে ট্যান আলফা, যে তোমার ধরো আমার টুপির সাথে যে কোণ তৈরি করছে এটা ধরলাম আলফা, যার সাথে তৈরি করছে তাকে নিচে সিঙ্গেল রাখো, প্লাস হচ্ছে যার সাথে তৈরি করে নেই পি, তার দাও কজের তোমার থিটা, তার দাও কজের থিটা, উপরে দাও তার সাইন থিটা, ঠিক আছে। আচ্ছা, এখানে একটু ভুল আসছে, ঠিক আছে, এই জিনিসটা একটু কানেক্ট করে দিই। আচ্ছা, এবার আসো এই জিনিসটার জন্য ট্যান আলফা যেটা, আচ্ছা কেন এই জিনিসটা আমি বুঝলাম কিভাবে ভুল আসছে, কারণ যদি সমান্তরাল হতো, সমান্তরাল মানে কি বলতো, তারা সিমিলার লাইনে আছে, তাহলে তাদের তাদের লব্ধির মধ্যবর্তী কি, তাদের লব্ধি তো যোগফল হয়ে যাবে, তাদের লব্ধির মধ্যবর্তী কোণ কি থাকবে, তাদের লব্ধির মধ্যবর্তী কোণ হবে জিরো, কারণ লব্ধি তো সেম দিকে, সমান্তরাল লাইন হলে তাদের লব্ধিটাও কি হবে, এটা যদি আমাদের পি বল হয়, এটা যদি টু পি বল হয়, লব্ধির জাস্ট থ্রি পি হয়ে সেম লাইনেই থাকবে, ঠিক আছে। ব্যাটসম্যান লব্ধির মধ্যবর্তী কোণ তো কত হবে, 0 ডিগ্রি হবে, আর অপশন হতে জিরো নাই, দ্যাটস মিন কোশ্চেনে কোথাও একটা ঝামেলা ছিল। হ্যাঁ, এখন কোশ্চেন তুলতে একটু ভুল হয়েছে, এটা সমকোণে হতো কেমন। তো আচ্ছা, এখন দেখো, এখন এই থেটার মান দেওয়া আছে কত, 90, ঠিক সেম টু পি কজ 90, পি ইন্টু কজ 90, কজ 90 এর ভ্যালু জিরো, তাহলে টেন আলফা সমান সমান কি হয়ে যেতেছে দেখো তো, উপরে পি এর পি, নিচে হয়ে যেতেছে টু পি, তাহলে আলফা সমান সমান কি হয়ে যেতেছে বলো তো, টেন ইনভার্স ওয়ান, 1/2, ঠিক আছে, টেন ইনভার্স ওয়ান, 1/2 কত হয়ে গেছে, বি। এবং মনে রাখবা যে তোমার লব্ধি অলওয়েজ বড় বলের দিকে ঝুঁকে থাকে, বড় বলের দিকে কি থাকে, ঝুঁকে থাকে। যেমন আমি বলতেছি এটা যে তোমার ধরো এখানে দুইটা বল আছে, একটা হচ্ছে থ্রি পি বল এবং একটা হচ্ছে তোমার হচ্ছে পি বল, লব্ধিটা না এটার দিকে থাকবে বেশি, এটা এই থিটা, এবং এটা যদি হয় তোমার হচ্ছে ভিটা, তাহলে অবভিয়াসলি তোমার থিটা লেস দেন ভিটা হবে, মানে ভিটাটা সবসময় বড় হবে, লব্ধি কি করে বড় বড় বলের দিকে ঝুঁকে থাকে, ঠিক আছে। কারণ এই জিনিসটা হওয়ারই কথা, যেমন তুমি না তোমার বাহ্যিক জীবনে দেখো, যাদের টাকা পয়সা বেশি আছে তাদের দিকে মানুষ ঝুঁকে থাকে, রাইট। আচ্ছা, যাই হোক, সেম ভাবে যদি তোমার দুই দিক থেকে তোমাকে দুইজন টানা হয়, যে দিক থেকে বেশি বলে টানা হবে তোমার কি, সেদিকেই তুমি কি থাকবা, ঝুঁকে থাকবা, দ্যাটস মিন লব্ধি অলওয়েজ কি হয়, লব্ধি আমার বড় বড় বলের দিকে বেশি ঝুঁকে থাকে, দ্যাটস মিন থিটা যেটা আছে, থিটা অবভিয়াসলি লেস দেন বিটা হবে। ওকে, তাহলে আগের বলটা আমার এটা সমাধান হলো। দেন হচ্ছে নেক্সট, এবার হচ্ছে দুটি বলের লব্ধি 7 নিউটন এবং ক্ষুদ্রতম, দুটি বলের বৃহত্তম লব্ধি হচ্ছে 7 নিউটন এবং ক্ষুদ্রতম লব্ধি হচ্ছে 1 নিউটন। প্রথমত আমরা দেখছি যে দুটি বল যদি ধরি আমরা পি কিউ, দুটি বল কি ধরলাম, দুটি বল ধরলাম হচ্ছে পিও কিউ, রাইট, দুটি বল কি পিও কিউ, তাহলে তাদের যে বৃহত্তম লব্ধি, বৃহত্তম লব্ধি কত, তাদের যে বৃহত্তম লব্ধি আর ম্যাক্স, সেটা কি হয়ে যাবে, পি প্লাস কিউ। এটা সমান সমান কত বলো তো, এটা সমান সমান 7, আর হচ্ছে মিনিমাম, মিনিমাম আর মিন, আর মিন যেটা সেটা হয়ে যাবে কি, যেটা বড় সেটা থেকে ছোট
ধরলাম এখানে হচ্ছে পি ইজ গ্রেটার দেন কিউ, আমরা ধরে নিলাম কি পি কিউ থেকে বড়, তাহলে আমাদের যেহেতু বলে দেওয়া নেই আমরা ধরে নিতে পারি দ্যাটস মিন পি মাইনাস কিউ যেটা সেটা হবে আমাদের কি 1। আমরা যদি এই দুটো যোগ করে দেই তাহলে কি হয়ে গেছে, যোগ করে দিলে 2p সমান সমান হয়ে গেছে 8, সুতরাং পি হয়ে গেছে আমাদের কত 4 নিউটন। পি যদি 4 হয় তাহলে যে কিউ, কিউ কত বেড়ে গেছে বলো তো 3 নিউটন। যদি 1 নং এ বসাই দাও 7 থেকে 4 বিয়োগ দিলে 3 নিউটন বলছে এত, এবং তারা 90 ডিগ্রি কোণে ক্রিয়ারত থাকলে লব্ধির মান কত হবে। এবার যদি তারা, তাহলে পিকিউ যে বল, তারা বৃহত্তম লব্ধি ক্ষুদ্রতম লব্ধির মাধ্যমে আমরা পিকিউ বলের মানটা বের করে ফেলছি। এবার বলছে তারা যদি 90 ডিগ্রি কোণে থাকে তাহলে তাদের লব্ধির মান কত। আমরা দেখছি দুইটা বল 90 ডিগ্রি কোণে থাকলে তাদের লব্ধির মান হচ্ছে পি স্কোয়ার প্লাস কি কিউ স্কোয়ার, রাইট। তো একটা বল যদি হয় আমাদের কত 4 স্কোয়ার এবং আরেকটা হচ্ছে 3 স্কোয়ার, এটা হয়ে যায় কি √25, যেটা আমরা সবাই জানি 5 ইউনিট। মানে ইউনিট আকারে আছে, ইউনিট তোমার আছে হচ্ছে নিউটন, ঠিক আছে। যেহেতু বল বলা হয়েছে দ্যাটস মিন নিউটন এককে আছে, দ্যাটস মিন 5 নিউটন হবে। যদি 90 ডিগ্রি কোণে এই দুইটা বল থাকে তাদের লব্ধির মান হবে 5 নিউটন। আচ্ছা, আরেকটা জিনিস দেখো যে দুটি বলের লব্ধি 40 নিউটন। হ্যাঁ, সুন্দর একটা জিনিস যে দুটি বল, এই দুটি বলের লব্ধি 40 নিউটন। হ্যাঁ, তো আমরা যদি দেখি যে দুইটা বল আছে, আমরা জাস্ট ড্রটা করি। এই ধরো একটা পি বল আছে, তোমার হচ্ছে এই হচ্ছে ধরো একটা কিউ বল আছে, এবং ধরো তাদের মধ্যে একটা লব্ধি আর আছে। এই লব্ধিটা তোমার হচ্ছে 40 নিউটন, রাইট। রেজাল্টেন্ট যেটাকে তোমরা বলো, হ্যাঁ রেজাল্টেন্ট, রেজাল্টেন্ট ওকে, রেজাল্টেন্ট 40 নিউটন। ও, ক্ষুদ্রতর বলের ক্রিয়ারেখার উপর লম্ব, দুটি বলের লব্ধি এত। এখন আমি ধরলাম ক্ষুদ্র, এই লব্ধিটা কার উপর লম্ব, ক্ষুদ্রতম বলের উপর। আমি ধরলাম যে পিটা হচ্ছে ক্ষুদ্রতর, কিউ বড়, কিউ বড় পি ছোট, কিউ বড় পি ছোট, ধরো মানের দিক থেকে, ঠিক আছে, মানের দিক থেকে কিউ বড় পি ছোট। তাহলে বলছে এটা ক্ষুদ্রতম যে বল আছে এই বলের সাথে আমার কি লম্ব আছে, তার দিকটা দেওয়া আছে লব্ধির। বলছে ক্ষুদ্রতর বল 30 নিউটন হলে তোমার হচ্ছে এই জিনিসটা ও হবে না, ঠিক আছে। ক্ষুদ্রতর বল 30 নিউটন হলে বৃহত্তম বল কত। তাহলে এই যে পি এর ভ্যালু দেওয়া আছে হচ্ছে আমাদের কত, তোমার যদি আমরা সরি মডুলাস পি যদি আমরা দেখি, এই যে পি, এই পি দেওয়া আছে তোমার হচ্ছে 30 নিউটন। তাহলে আমার বের করতে বলছে এই যে এইটা কত, ঠিক আছে। এই কিউ এর ভ্যালু কত, কিউ এর ভ্যালু কত, বৃহত্তম বল, বৃহত্তম বলটা কত সেটা বের করতে বলছে। আচ্ছা, ঠিক আছে। তো এখন এই যে দেখো যে বৃহত্তম বলটা তুমি কিভাবে বের করো বলো তো। তো কয়েকটা প্রসেস আছে এই বৃহত্তম বলটা নির্ণয় করার জন্য। দেখো আমরা ইজিয়েস্ট প্রসেসটা আমি তোমাকে বলি। দেখো চিত্র থেকে কিভাবে সলভ করা যায়। ভেক্টর শিফটিং এর একটা জিনিস বুঝতে হবে, ভেক্টর শিফটিং। দেখো ভেক্টরের একটা বিশেষ গুণ আছে, ভেক্টরকে শিফট করা যায়। ভেক্টরকে কি করা যায়, তার দিক এবং মান সেম রেখে তার জায়গা চেঞ্জ করে দেওয়া যায়। যেমন আমি যদি বলি যে ধরো একটা ভেক্টর, হ্যাঁ এক্স এক্সিসের সাপেক্ষে তোমার এভাবে আছে, এক্স এক্সিসের সাপেক্ষে কি আছে এভাবে আছে। এই ভেক্টরটা ধরো পি ভেক্টর, এটাকে আমি না এই নিচেও নিয়ে আসতে পারি। তার দিক এবং মান সেম রেখে ভেক্টরটাকে তুমি ডানে বায়ে আগে পিছনে করতে পারো। এই যে এখানেও নিয়ে আসতে পারো ভেক্টরটাকে, এখানেও নিয়ে আসতে পারো। অর্থাৎ তার মানও দিক ওই এই এক্স এক্সিসের সাপেক্ষে আমি তার দিকটা সেম রাখছি এবং মানের কোনো চেঞ্জ করে নাই, তাকে ডানে বামে আগে পিছনে আমি নিয়ে দিছি। একে বলে ভেক্টর শিফটিং। ভেক্টরকে শিফট করা যায়, ভেক্টর ক্যান বি শিফট, ভেক্টর ক্যান বি শিফটেড। এটা হচ্ছে ভেক্টরের একটা বিশেষ একটা গুণ যে ভেক্টরকে শিফট করা যায়। দেখো এখানে কিভাবে ভেক্টর শিফটটা কাজে লাগাই আমি। দেখো একটা ভেক্টর রাশি আছে কি বরাবর, এই বরাবর আছে। তো একটা লব্ধি যেটা আছে এটা এই বরাবর আছে, রাইট। এটা ছিল কি পি, পি ভেক্টরটা, এবং এটা ছিল কি আমাদের কিউ ভেক্টরটা, এটা ছিল আমাদের লব্ধি আর ভেক্টরটা, রাইট। আমি বলছি ভেক্টরকে শিফট করা যায়। এখন এই ভেক্টরের মান এবং দিক সেম রেখে আমি এটার এদিকে শিফট করে দিতে পারি না। এটা তখন হয়ে গেছে পি ভেক্টর হয়ে গেছে না, রাইট। পি ভেক্টর হয়ে গেছে না। এই পি ভেক্টরের এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি। কেন 90 ডিগ্রি থাকতে হবে, কারণ দেখো এই দুইটার মধ্যবর্তী কোণ কত 90 ডিগ্রি ছিল কি ছিল না। যখন এখানে ছিল আর এবং পি এর মধ্যবর্তী কোণ ছিল কত 90 ডিগ্রি। আমি বলছি তুমি ভেক্টরকে শিফট করালে তার দিকে চেঞ্জ হয়ে যাবে না। তাহলে এখানেও কি হতে হবে, দুইটার মধ্যবর্তী কোণ, দেখো দুইটার শীর্ষবিন্দুর মধ্যবর্তী কোণ কত 90 ডিগ্রি হতে হবে, যেহেতু পাদবিন্দুর মধ্যবর্তী কোণ কত ছিল 90 ডিগ্রি ছিল। তাহলে ভেক্টরকে শিফট করা যাবে। ভেক্টরকে শিফট করার প্রধান শর্ত হচ্ছে তুমি তার মান এবং দিকের কোনো চেঞ্জ করতে পারবে না। যেহেতু এখানে শিফট করানোর ফলে মান দিকের চেঞ্জ হয় নাই, মানে এই শিফটটা এটা লেজিট। তাহলে দেখো এবার দেখো এই জিনিসটা এবার কি হয়ে গেছে, একটা সমকোণী ত্রিভুজ হয়ে গেছে না ভাইয়া। সমকোণী ত্রিভুজের এটা আসলে এইটার যে মানটা,
এটার মানটা অতিভুজ, এটার মানটা লম্ব, এটার মানটা ধরো হচ্ছে ভূমি। তাহলে আমি যদি কিউ এর মানটা বের করতে চাই, তা কি হয়ে যাবে বলতো? কিউ স্কোয়ার ইকুয়াল টু আর ভেক্টর স্কোয়ার প্লাস হচ্ছে কি পি ভেক্টর স্কোয়ার। তাহলে দেখো এটাকে কি লেখা যায়? রুট ওভার আর স্কোয়ার। আর কত দেওয়া ছিল বলতো? আর এর মান, আর ভেক্টরের মান দেওয়া ছিল 40 এবং পি ভেক্টরের মান দেওয়া ছিল কত বলতো? 30। তাহলে এটা হয়ে যায় রুট ওভার 50 নিউটন। কেমন? এই আর কি, বোঝা গেছে ভেক্টর শিফট এন্ড শিফট বিষয়টা। ভেক্টর ক্যান বি শিফটেড, মানে এই জিনিসটা ভেক্টরের একটা বিশেষ গুণ যে তার দিক এবং মান সেম রেখে তুমি ডানে বামে আগে পেছনে তাকে নিতে পারবা, কোনো সমস্যা নাই। বাট ওই রেফারেন্স, যে রেফারেন্সের সাপেক্ষে তোমার দিকটা সেম। এখানে আমরা রেফারেন্স কি ধরছিলাম? যে এই আর, এই আর এর সাথে এখানেও 90 ডিগ্রি, এখানে নিলেও 90 ডিগ্রি আছে। আচ্ছা, এবার আসো বলের ত্রিভুজ সূত্র। হ্যাঁ, তো বলের ত্রিভুজ সূত্র বলতেছে যে ধরো নর্মাল যে সূত্র, ফার্স্ট সূত্রটা বলতেছে যদি কোনো ত্রিভুজের বাহুগুলো এরকম এমন ক্রমে থাকে যে তোমার ধর একটা বাহু একটা ত্রিভুজের, একটা বাহু একটা ত্রিভুজের ধর একটা বল আছে পি বল, তার শেষ বিন্দু হতে কোনো একটা বলের যদি, মানে এই প্রথম বলের শেষ বিন্দুতে কোনো আরেকটা বলের যদি আদি বিন্দু বসে, আরেকটা বল দেখো, একটা বল হচ্ছে কিউ এবং আরেকটা বল হচ্ছে কি পি, পি বিন্দুর আদি শেষ বিন্দুতে কিউ বিন্দুর কি বলছে? কিউ বিন্দুর শুরুর বিন্দু বা আদি বিন্দু বসছে, তাহলে এই পি ও কিউ ভেক্টরের যে লব্ধি তা হবে ত্রিভুজের আরেকটা যে বাহু আছে সেই বাহুটা, যার দিক হবে প্রথম ভেক্টর পি এর থেকে দ্বিতীয় ভেক্টর কিউ এর তোমার শেষ বিন্দুর দিকে, প্রথম ভেক্টর পি এর আদি বিন্দু থেকে শেষ ভেক্টর কিউ এর তোমার শেষ বিন্দুর দিকে, এটা হচ্ছে তার দিক হবে। দ্যাটস মিন তোমার ধরো এই যে ভেক্টর দ্বারা প্রকাশ করলে এই যে পি ভেক্টর প্লাস কিউ ভেক্টর সমান সমান কি হয়ে যাবে? এই আর ভেক্টরের সমান হবে, যার দিক হবে প্রথম ভেক্টরের আদি বিন্দু থেকে দ্বিতীয় ভেক্টরের শেষ বিন্দুর দিকে। ঠিক আছে, এবার যদি একই ক্রমে হয়, অর্থাৎ ভেক্টরগুলো যদি একই ক্রমে হয়, একই ক্রমে বলতে বুঝাইতেছি যে দেখো এইভাবে যাইতেছে, এইভাবে যাইতেছে, এইভাবে যাইতেছে, অর্থাৎ যে বিন্দু থেকে শুরু হয়েছে ভেক্টরটা ঘুরে ফিরে যদি সেম সেম পথ দিয়ে আবার সেম বিন্দুতেই ফিরে আসে, তাহলে তাদের যে লব্ধির ভ্যালু, তাদের লব্ধির ভ্যালু 0 হয়ে যায়, যে একই ক্রমে আছে। ঠিক আছে, আরেকটা যেটা খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ত্রিভুজের সাইন সূত্র। এটা কিন্তু লব্ধির জন্য বেশ ইম্পর্টেন্ট। এর নিচে আছে ত্রিভুজের কি সূত্র? সাইন সূত্র। ত্রিভুজের সাইন সূত্র আমরা এই ভেক্টরের ক্ষেত্রে কিভাবে কাজে লাগাতে পারি? তোমার ধরো একটা ভেক্টর আছে তোমার হচ্ছে এই কিউ ভেক্টর এবং একটা হচ্ছে তোমার পি ভেক্টর, এবং তাদের মধ্যবর্তী লব্ধি যেটা সেটা হচ্ছে কি আমাদের আর ভেক্টর। তো পি এবং আর এর মধ্যবর্তী যে কোণ সেটা হচ্ছে আলফা, এটার মধ্যবর্তী কোণ কত? বিটা। ওকে, ওকে, পি এবং কিউ মধ্যবর্তী কোণ আলফা, এটার মধ্যবর্তী কোণ হচ্ছে আমাদের কত? বিটা। ওকে, তো ত্রিভুজের সাইন সূত্র বলতেছে কোন বল, হ্যাঁ কোন বল বা কোন ত্রিভুজের যে, অলরেডি আমরা সাইন সূত্র কি ত্রিকোণমিতিতে পড়ছি যে ত্রিভুজের একটা বাহু এবং তার বিপরীত কোণের সাইনের অনুপাত ধ্রুব, ঠিক সেম এটা বলছে যে কোন একটা বল এবং ধরো দুইটা বল নিয়ে যদি আমরা কথাবার্তা বলি যার একটা লব্ধি আছে, তাহলে এই বল এবং তার লব্ধি এবং বিপরীত যে, ধরো লব্ধির কথা বাদ দাও, একটা বল এবং তার যে অপর দুই বলের মধ্যবর্তী যে কোণের সাইনের অনুপাত তা অলওয়েজ ধ্রুব। যেমন কিউ একটা বল, তার অপর দুই বল কই ভিটা, তাহলে কিউ ডিভাইড বাই, আচ্ছা আমরা এখানে একটু, যেহেতু আমরা চিত্র অনুযায়ী একটু হিসাবটা করি তাহলে জিনিসটা একটু সুন্দর হবে। তাহলে আমরা এটাকে ধরছি হচ্ছে তোমার আলফা এবং এটাকে ধরছি হচ্ছে বিটা। আচ্ছা, কিউ বিটা না, কিউ সাইন বিটা, পি সাইন বিটা, আচ্ছা এটাকে আমরা ধরছি হচ্ছে আলফা এবং এটাকে ধরছি হচ্ছে বিটা। আচ্ছা, তো দেখো যে কিউ ডিভাইড বাই সাইন আলফা, কিউ এবং হচ্ছে অপর দুই বলের মধ্যবর্তী কোণের সাইন এর অনুপাত, দেখো কিউ ডিভাইড বাই সাইন আলফা, পি এবং অপর দুই বাহুর দুই বলের মধ্যবর্তী কোণের অনুপাত কি? বিটা, সাইন বিটা। আর এবং অপর দুই বল কি? পি কিউর মধ্যবর্তী কোণ কত? সাইন আলফা প্লাস বিটা। এদের অনুপাত অলওয়েজ ধ্রুব থাকে, এদের অনুপাত কি থাকে? ধ্রুব থাকে। এটা হচ্ছে ত্রিভুজের সাইন সূত্র। আচ্ছা, এবার বলছে কোন বিন্দুতে পি ও কিউ মানের দুইটি বলের লব্ধি, দেখো পি এবং কিউ, ধরো তারা পরস্পর আছে আলফা অ্যাঙ্গেলে আছে, কোন বিন্দু পি ও কিউ মানের দুইটি বলের লব্ধি তাদের অন্তর্গত কোণকে 1/3 বিভক্ত করে, তাদের অন্তর্গত কোণকে কি করে বলতো? 1/3 বিভক্ত করে। 1/3 বিভক্ত করার অর্থ, ধরো যদি পিটা যদি বড় হয়, পি এর দিকে বেশি এসে হেলে থাকবে, এদিকে থাকবে আলফা বাই 2, এদিকে থাকবে 2 আলফা বাই 3। ধরো পি পি ভেক্টর অ্যাঙ্গেল যে কিউ ভেক্টর আছে সেটা তোমার হচ্ছে ধরো হচ্ছে আমাদের আলফা। ঠিক আছে, এ হচ্ছে লব্ধি। আর এভাবে আসলে তারা একে অপরকে কি করে রাখতেছে? ইয়ে করে রাখতেছে। ওকে,
এবার বলছে এবার তাদের অন্তর্গত কোণ নির্ণয় করো, মানে আলফার মানটা আমাদের বের করতে বলছে। যেহেতু আমি বলছি এবার ভেক্টরের সাইন সূত্র এর মধ্যে কাজে লাগাও। দেখো আমরা ভেক্টরের সাইন সূত্র অনুযায়ী জানি কি, যে পি ভেক্টরের মান এবং অপর দুই ভেক্টরের মধ্যবর্তী কোণ আর ভেক্টর, যেহেতু দুইটা ভেক্টর কাজ করতেছে যাদের একটা লব্ধি থাকবেই সেম পয়েন্টে কাজ করলে, যে লব্ধিটাই তো তাদের এভাবে অ্যাঙ্গেলে বিভক্ত করতেছে, তাই লব্ধিটাই তো তাদের মধ্যবর্তী কোণকে এভাবে বিভক্ত করতেছে। তো এই পি এবং অপর দুই বাহুর অন্তর্গত সাইন কত, সাইন 2 আলফা বাই 3, ধরো 2 গুণাকারে আছে, ইকুয়াল টু কিউ। দেখো কিউ এবং অপর দুই বাহুর মধ্যবর্তী কোণের সাইন, কিউ সাইন অফ কত, আলফা বাই 3। ঠিক আছে, তাহলে এই জিনিসটা এবার দেখো কিভাবে সিম্পলিফাই করা যায়। এই জিনিসটাকে আমরা কি লিখতে পারি বলতো, 2 ইন্টু সাইন অফ আলফা বাই 3 ইন্টু কজ অফ আলফা বাই 3 লিখতে পারি না? কিভাবে লিখলেন ভাইয়া? দেখো একটা সূত্র ছিল না, সাইন 2 থিটাকে কি লেখা যায় বলতো, 2 সাইন থিটা ইন্টু কস থিটা লেখা যায় না? রাইট, রাইট, ইকুয়াল টু কি বলা যায় বলতো, কিউ সাইন আলফা বাই 3। এটা এবং হচ্ছে তোমার এই যে সাইন আলফা বাই 3 সাইন আলফা বাই 3 কাটা, তাহলে থাকতেছে কি বলতো, পি ডিভাইড বাই তোমার হচ্ছে কিউটার এই পাশে পাঠাই দাও 2 কিউ ইজ ইকুয়াল টু এখানে থাকতেছে কি, কজ অফ আলফা বাই 3, কজ আলফা বাই 3। এবার দেখো এই জিনিসটা কি লেখা যায় বলতো, আলফা বাই 3 সমান সমান লেখা যায় cos ইনভার্স 1 পি বাই 2 কিউ। তাহলে আমার মধ্যবর্তী কোণ আলফা হয়ে গেছে কি বলতো, 3 গুণ হয়ে গেছে, 3 ইন্টু cos ইনভার্স 1 পি ডিভাইড বাই 2 কিউ। দেখছো, এ হচ্ছে তাদের মধ্যবর্তী কোণ আলফা, এবং এটা আসার পসিবিলিটিস অনেক বেশি। দেখা গেল এখন কিছুই লাগতেছে না, কি লাগতেছে, শুধু পিকিউর মান লাগবে। দেন পিকিউর মান দেওয়া থাকতাম, তাদের মধ্যবর্তী কোণ কি ইজিলি বের করে ফেলতে পারতাম। এটা কিভাবে বের করা যায়, এটা হচ্ছে ত্রিভুজের তোমার হচ্ছে ওই সাইন সূত্র লাগবে এটার জন্য। এবার আসো পি, দেখো এখানে একটা চিত্র আছে যার মধ্যে একটা বল আছে পি, এক বিন্দুতে ক্রিয়ারত, এই একটা বিন্দু পি, এটা হচ্ছে তোমার হচ্ছে কিউ, এবং এটা হচ্ছে তোমার লব্ধি রেজাল্টেন্ট বা লব্ধি আর। ঠিক আছে, বলছে পি হচ্ছে তোমার পি এর যে মান, এই আচ্ছা আমরা মানটা নিচেই লিখি, পি ভেক্টরের যে মান সেটা হচ্ছে তোমার 2 নিউটন, কিউ ভেক্টরের মান হচ্ছে তোমার 1 নিউটন, এবং তোমার হচ্ছে যে লব্ধি আর, আর এর মান হচ্ছে তোমার কত জানো, লব্ধি আর এর মান হচ্ছে √7 নিউটন। এখন আমাকে বলছে যে আলফা এবং বিটার মান বের করে দেখাও। কার মান বের করে দেখাও, আলফা এবং বিটার মান বের করে দেখাও। তো আলফা বিটার মান বের করতে আমরা প্রথম হচ্ছে সাইন সূত্রটা কাজে লাগাই। ধরো পি এবং অপর দুই বাহুর মধ্যবর্তী সাইনের অনুপাত পি, অপর দুই বাহু কত বলতো ভাইয়া, পি এবং অপর দুই বাহু হচ্ছে কিউ আর, তাদের মধ্যবর্তী কোণ হচ্ছে বিটা। কিউ অপর দুই বাহুর মধ্যবর্তী কোণ হচ্ছে কি, আলফা। আর অপর দুই বাহুর মধ্যবর্তী কোণ কত, 60 ডিগ্রি দেওয়া আছে, সাইন 60 ডিগ্রি। এবার বলছে যে তোমাকে আলফা বিটার মান বের করো, আলফা বিটার মান বের করো। এবার তুমি যদি বিটার মান বের করতে চাও, তুমি যদি পি সাইন বিটা নাও, এটা সমান সমান হয়ে গেছে কি, আর সাইন 60 ডিগ্রি মানে হচ্ছে কি √3/2। এখন দেখো পি এর ভ্যালু কত দেওয়া আছে, পি এর ভ্যালু দেওয়া আছে 2 নিউটন, এত এটার উপরে পাঠাই দাও √3/2 ইকুয়াল টু যে তোমার আর, আর কে তুমি পাঠাই দাও হচ্ছে নিচে, আর কত, আর √7, এন্ড কি আছে এদিকে চলে আসছে সাইন বিটা। তাহলে দেখো সাইন বিটা সমান সমান কি হয় বলতো, এই 2 আর 2 কাটা গেলে সাইন বিটা যেটা আছে সেটা হয়ে যায় হচ্ছে আমাদের √3/√7। তাহলে যে বিটার যে ভ্যালু সেটা হয়ে গেছে কি, সাইন ইনভার্স 1 √3/√7। অনেক ক্ষেত্রে ডিরেক্ট এরকম মান নাও থাকতে পারে, এরকমই তোমার ডিরেক্ট অ্যান্সারটা তুমি করে দিবা। ঠিক আছে, এরকম ডিরেক্ট অ্যান্সারটা করে দিবা। আবার কখনো কখনো ইয়ে হতে পারে, বাট জিনিসটা এরকমই থাকে, ডিরেক্ট অ্যান্সার যদি দেখো যে কোন দেওয়া থাকে তাহলে অপশনগুলো এরকমই দেওয়া থাকবে, এরকম কোন আকারে সাইন ইনভার্স 1 কজ ইনভার্স 1। ঠিক আছে, এভাবে জিনিসটা দেওয়া থাকবে। ঠিক সেম প্রসেসের মাধ্যমে তুমি কি বের করতে পারবা বলো তো, তুমি আলফার মানটা বের করতে পারবা। আশা করি তুমি নিজে এটা প্র্যাকটিস করবা, নিজে এটা ট্রাই করবা। কেমন, তুমি আসলে ভিডিওটা পজ করে আলফার ভিডিওটা নিজে ট্রাই করো। ঠিক আছে, সেম প্রসেস, জাস্ট তোমার এটা ট্রাই করার কারণে যদি, যেহেতু তুমি ট্রাই করলে তোমার আসলে সাইন সূত্রটা আসলে একটু কি হবে, একটু রিকল হবে যে সাইন সূত্র কি ত্রিভুজের বলের। যেহেতু আমার তিনটা যেহেতু ত্রিভুজ, এখন কেন আমরা এইখানে কেন আমরা ত্রিভুজের সাইন সূত্র ইউজ করতে পারতেছি, এর রিজন হচ্ছে কারণ এটাকে আমরা হিসেবে, এই তিনটা বাহু আছে, আমরা একটা ত্রিভুজ হিসেবে এই জিনিসটাকে বানাইতে পারবো শিফট করে।
ভেক্টর কি করে বলতো, ভেক্টর শিফট করে এটা আমরা বানাতে পারবো। কিভাবে চলো তো ভাইয়া দেখান তো, কেন এটার ত্রিভুজ সূত্র ইউজ করলেন? দেখো তো এটা এইভাবে ছিল না, এ হচ্ছে আর, এ হচ্ছে তোমার হচ্ছে কিউ ভেক্টর, এ হচ্ছে কি পি ভেক্টর। তো ভেক্টর শিফট কিভাবে করা যায় বলো তো? এই যে এই ভেক্টরটাকে দিক সেম রেখে এদিকে পাঠিয়ে দিতে পারি না? এই যে দেখো, এ হচ্ছে পি ভেক্টর, কিউটাকে দিক সেম রেখে তাকে এই বরাবর পাঠিয়ে দিলাম, এদিকে কি হয়ে গেছে, আর ভেক্টর হয়ে গেছে। ঠিক আছে, তাহলে এভাবে দেখো, এটা এবার এটাকে কি হয়ে গেছে, এটা ত্রিভুজ হয়ে গেছে না? তাহলে ত্রিভুজের সাইন সূত্র অ্যাপ্লাই করতে পারবো না? হ্যাঁ পারবো। এই হচ্ছে বিষয়টা। এবার আসো, আমরা মোটামুটি ত্রিভুজের সাইন সূত্র, দুইটা বল থাকলে কিভাবে হয় ভাই, আমি তো হাজারটা প্র্যাকটিস করলে হবে না, তোমার বাসায় প্র্যাকটিস করতে হবে। আমি প্রসেস দেখাই দিছি, আমি তোমাকে কিছু সূত্র দেখাই দিতেছি, দেন হচ্ছে সূত্র খুঁটিনাটিও সূত্রের ভেঙে বলে দিতেছি, দেন তুমি প্র্যাকটিস করতে হবে বাসায়, না হলে তো তুমি পারবা না তোমরা, তাই না? এই জিনিসটা একটা জিনিস যে তোমার নিজের প্র্যাকটিস করতে হবে, আমি তোমাকে তো সব করাই দিতে পারবো না, রাইট? কারণ এই তো সময় তো পসিবল না, তোমার নিজে প্র্যাকটিস করলে, আমি যদি প্র্যাকটিস করি আমার শেখা হবে, তোমার না। তুমি জাস্ট দেখতেছো, তুমি দেখে প্র্যাকটিস করলেই তোমার শেখা হবে, কেমন? আচ্ছা, হচ্ছে দুইয়ের অধিক বল সংক্রান্ত বলের লব্ধি। যদি ধরো একটা পয়েন্টে দুইয়ের অধিক বল আছে, তাদের লব্ধি কি হবে? দেখো, দুইয়ের অধিক বল বলতে তোমার ধরো এই এই এক্স এক্সিসের রেসপেক্টে তোমার হচ্ছে এ একটা বল, 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 তোমার হচ্ছে এক্স এক্সিসের রেসপেক্টে কাজ করতেছে। ধরো এটা এটার সাথে থিটা কোণ, এটার সাথে থিটা ওয়ান, এটার সাথে থিটা টু, এটার সাথে থিটা থ্রি, এটার সাথে এটা আবার করতেছে থিটা ফোর, এরকম ভাবে অ্যাঙ্গেল তৈরি করতেছে। তাহলে এতগুলো আমরা যে এতক্ষণ যে সামান্তরিক সূত্র বা যাই দেখলাম সাইন সূত্র, এগুলো দুইটা বলের জন্য ছিল, যে দুইটা বল এবং তাদের লব্ধির মধ্যবর্তী যে কাহিনী। হচ্ছে এরকম থাকলে দেন আমরা আসলে কিভাবে বের করব? এরকম থাকলে তোমরা মনে রাখতে হবে যে এক্স এক্সিস বরাবর তোমার হচ্ছে এই সবগুলোর এই যে মান, ধরো এটা যদি F1 বল হয়, এটা যদি F2 বল হয়, এটা যদি F3 বল হয়, এবার তোমার হচ্ছে F1 এক্স বরাবর তুমি নিবা হচ্ছে কজের উপাংশ, উপাংশ আকারে ভাগ করে দিবা, কি করে দিবা, cos অফ থিটা 1 প্লাস হচ্ছে f2 cos অফ থিটা 2, ডট 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 এরকম n পর্যন্ত। দেন y বরাবর তুমি উপাংশ নিবা, y বরাবর নিবা কিসের উপাংশ, সাইনের, ডট 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 নিবা। তাহলে মোট নিট লব্ধি কি হবে? নিট লব্ধি যেটা হবে, দেখো আমরা কি করছি, এই যে এতগুলো বল আছে, এই বলটাকে আমরা এবার কি করে দিছি বলতো, এই যে উপাংশের নির্ণয়ের মাধ্যমে বলটারে কি করে দিছি, একটা বলের একটা উপাংশকে আমরা এক্স এক্সিস বরাবর পাঠিয়ে দিছি এবং আরেকটাকে পাঠিয়ে দিছি হচ্ছে ওয়াই এক্সিস বরাবর। দ্যাটস মিন আমরা এই সবটা বলকে উপাংশ দিয়ে ভাগ করে চিন্তা করতেছি যে এই সবগুলো বলের জন্য এক্স বরাবর কি পরিমাণ আমার রেজাল্টেন্ট কাজ করতেছে, ওয়াই বরাবর কি পরিমাণ রেজাল্টেন্ট কাজ করতেছে। দ্যাটস মিন এবার সবগুলা বলটারে আমরা এক্স অক্ষ এবং ওয়াই অক্ষের মাধ্যমে নিয়ে আসছি রিপ্রেজেন্ট করতে। এবার এবার তুমি খেয়াল করবা যে দেখো এই দুটোর মধ্যবর্তী কোণ এবার কত হয়ে গেছে, 90 ডিগ্রি হয়ে গেছে না? দুটো বলের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি থাকলে তাদের রেজাল্টেন্ট কি হয় বলতো, এই এক্স এক্সিস বরাবর তাদের যে উপাংশ যোগ হচ্ছে ওয়াই এক্সিসের উপাংশের হোল স্কয়ার, এবার হচ্ছে যোগ করে ফুল হোল স্কয়ার, রাইট? এটাই তো, এটাই ছিল না? যদি 90 ডিগ্রি হয়ে যায়, আমি জাস্ট এই সবগুলো বলকে এক্স এক্সিস বরাবর পাঠাই দিছি, ওয়াই এক্সিস বরাবর পাঠাই দিছি, তাহলে তাদের দিক কি হবে, দিক সোজা হিসাব ট্যান থেটা সমান ট্যান আলফা, যেটা আছে ধরো ট্যান আলফা আছে, সেটা হয়ে যাবে তোমার এফ অফ ওয়াই ডিভাইড বাই এফ অফ এক্স। ঠিক আছে, এটা হচ্ছে কোন, ইজি একদম, ঠিক আছে, উপাংশ সূত্রটা একদম ইজি। এই যে গেল। এবং হচ্ছে, এবং আরেকটা জিনিস দেখো যে সমমানের তিনটি বলের মধ্যবর্তী কোণ পরস্পর 120 ডিগ্রি হলে তাদের লব্ধি শূন্য হয়ে যায়, এই জিনিসটা মুখস্থ রাখবা, এটাও প্রমাণ করা যায়, বাট এত দরকার আছে মুখস্থ রাখবা ঠিক আছে। যে যদি দেখো যে ধরো সমবাহু ত্রিভুজের মধ্যে যদি সেম পরিমাণ বল কাজ করে, হ্যাঁ, সমবাহু ত্রিভুজের মধ্যে কি বল কাজ করলে, সেম সেম পরিমাণ কাজ, মানে ধরো 2 নিউটন বল কাজ করতেছে সমবাহু ত্রিভুজের বাহুগুলোর সাথে, তাহলে প্রত্যেকটা সমবাহু ত্রিভুজের বাহুগুলোর সাথে ক্রিয়াশীল তোমার বলগুলো, যে তিনটা বল কাজ করবে তাদের মধ্যবর্তী কোণ হবে 120 ডিগ্রি করে, তখন তাদের লব্ধি শূন্য হয়ে যায়। দ্যাটস মিন 120 ডিগ্রি কোণ করে যদি সমমানের বল কাজ করে তাহলে তাদের লব্ধি শূন্য হয়ে যায়। এই জিনিসটা মনে রাখতে হবে, সমমানের বল কাজ করে, হ্যাঁ, একই মানের। যদি তিনটি অসমমানের বলের লব্ধি কোণ পরস্পর 120 ডিগ্রি হয় তবে তাদের লব্ধি, যে অসম মানে সমান না তিনটা, হ্যাঁ, তোমার হচ্ছে এই যে দেখো অসমমানের লব্ধি, তোমার ধরো এই ধরো তিনটা অসমমানের, একটা তোমার হচ্ছে 1 নিউটন, একটা হচ্ছে তোমার হচ্ছে 3 নিউটন এবং একটা হচ্ছে কি 5 নিউটন, এবং প্রত্যেকের মধ্যবর্তী কোণ 120 ডিগ্রি করে। ঠিক আছে, এরকম যদি হয়, হ্যাঁ, 120 ডিগ্রি করে যদি হয়ে থাকে,
তাহলে তাদের মধ্যবর্তী যে কোণ যেটা আছে মধ্যবর্তী কোণ পরস্পর 120 ডিগ্রি যদি হয়ে থাকে এবং তারা যদি সমান্তর ক্রমভুক্ত হয়, সমান্তর ক্রমভুক্ত মানে হচ্ছে তাদের মধ্যবর্তী অন্তর মানে এই বলদ্বয়ের অন্তর সমান হয়, একের সাথে 2 বিয়োগ করলে কত হয় 2 নিউটন, 2 3 এর সাথে এই বিয়োগ করলে কত হয়ে যায় 2 নিউটন। এরকম যদি হয়ে থাকে তখন তাদের যে লব্ধি আছে, হ্যাঁ আচ্ছা এখানে একটু জিনিস আছে, ওয়েট, এটার সাথেও মানে এটার সাথেও এটার বিয়োগফল সমান হতে হবে, এটা আসলে এক্স ধরা যাক, এটা একটা সামথিং ধরো অ্যাঙ্গেল আছে, ঠিক আছে, এটা ধরো সামথিং একটা এক্স নিউটন, মানে ধরো তাদের এইটারও মধ্যবর্তী অ্যাঙ্গেল ধরো তো 2 নিউটন, হ্যাঁ আমরা তাহলে এমন ভাবে জিনিসটা হিসাব করি যেন তাদের মধ্যবর্তী ডিফারেন্স অলওয়েজ কি থাকে বলতো সমান থাকে। তাহলে এটার মধ্যে আমরা হিসাব করতে পারি, তোমার ধরো এটা যদি আমরা 5 নিউটন দেই, এটার বিয়োগ এটার সাথে কত দিলে 2 চেঞ্জ করতেছি আমরা, তো এটাও একটা 5 নিউটনের একটা বলই আছে বা সামথিং। তোমার ধরো পরের উদাহরণটার মানে হচ্ছে তাদের অন্তর সেম থাকতে হবে, ঠিক আছে, পরের উদাহরণটার মতোই দেখি, তোমার হচ্ছে 6 10 14, ঠিক আছে, আর আজ থাক তেমন বিষয় না, জাস্ট তাদের অন্তরগুলো দেখো, অন্তরগুলো কি হয়েছে, এটার অন্তর 4 এটার অন্তর 4 নিউটন, ঠিক আছে, 4 নিউটন 4 নিউটন যদি এরকম হয়ে যায় এবং তাদের মধ্যবর্তী কোণ যদি 120 ডিগ্রি হয়ে যায়, হ্যাঁ তাহলে তাদের যে ক্ষেত্রফল, তাদের যে লব্ধি, নট ক্ষেত্রফল, তাদের লব্ধি হবে √3 ইন্টু সাধারণ অন্তর, ঠিক আছে, ডিরেক্ট। মেন হচ্ছে তাদের সমান্তর ক্রমভুক্ত হতে হবে, মানে হচ্ছে তাদের পরপর রাশিগুলোর, ঠিক আছে, এই যেমন এটার পরে আছে এটা, এটার পরে আছে এটা, পরপর সমান্তর হতে হলে কি হতে হয়, সমান্তর ক্রমভুক্ত, পরপর যে রাশিগুলো আছে তাদের অন্তর সমান হতে হয়, এই দুটার অন্তর যা এই দুটার অন্তর তা। দেখো সামনে একটা ম্যাথ আছে, এই যে এই জিনিসটা বোঝা যাবে, সমবাহু ত্রিভুজের এক বিন্দুতে সমান্তরালে কার্যরত সমবিন্দু বল। প্রথমত হচ্ছে সমবাহু ত্রিভুজ বলার কারণে কিন্তু আমার কোনটা নির্দিষ্ট হয়ে গেছে, দেখি আমরা সমবাহু ত্রিভুজ, দেখো বাহুগুলোর সমান্তরালে কাজ করতেছে, কি করতেছে বলতো, বাহুগুলোর সমান্তরালে কাজ করতেছে, এই 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 হচ্ছে বাহুগুলোর সমান্তরালে কাজ করতেছে, সবগুলো বাহু কি সমান। এখন দুটি ভেক্টরের অন্তর্গত কোণ নির্ণয় আমরা কিভাবে বলছি, হয় দুইটার শীর্ষবিন্দু সেম থাকতে হবে, নয় দুইটার আদি বিন্দু সেম থাকতে হবে। এখন এই ভেক্টরটার মধ্যে যদি শীর্ষ আদি বিন্দু সেম করতে হয় তাহলে কি করতে হবে, এটার সামনে পাঠাই দাও, এইটার এই উপরে পাঠাই দাও, তোমার ধরো এটারে ধরো পি ধরলাম, এটারে ধরলাম হচ্ছে কিউ এবং এটাকে ধরলাম হচ্ছে আর, তাহলে এই যে দেখো পি যাইতেছে এই বরাবর, এ হচ্ছে কিউ, কিউ যাইতেছে এই বরাবর, এবার আর কি নিচের দিকে যাইতেছে না, আটটা কার সাথে ছিল বলতো, পি এর সাথে, এই পি এর সাথে করে আটটা নিচের দিকে যাইতেছে। এবং দেখো এই অ্যাঙ্গেলটার মান কত বলতো 60 ডিগ্রি না, এই অ্যাঙ্গেলটার মান সমবাহু ত্রিভুজের প্রত্যেক দুই বাহুর মধ্যবর্তী কোণ 60। এখন এটারে যদি তুমি সামনের দিকে বাড়াই দাও তাহলে পি আর কিউ এর মধ্যবর্তী কোণ কত হয়ে যাবে, এটার যদি আদি বিন্দু সেম বিন্দুতে হয়ে যায় 180 মাইনাস 60 মানে কত 120, তার মানে এটার ভ্যালু 120 ডিগ্রি, ঠিক সেম এটার মধ্যবর্তী কোণ কত 120, এটার মধ্যবর্তী কোণ কত 120 ডিগ্রি, রাইট রাইট। তাহলে বোঝা গেল যে তাদের মধ্যবর্তী কোণ ছিল 120 ডিগ্রি কোণে। এবং বলদ্বয়ের মান কত দেওয়া হতো, একটা বলের মান হচ্ছে 6, একটা বলের মান হচ্ছে 10 নিউটন, একটা বলের মান 6 নিউটন, আর একটা বলের মান 14 নিউটন। আমি বলছি যদি এরকম হয় তাহলে 120 ডিগ্রি হলে তুমি আগে দেখবে এর বলগুলোর মান কি সমান কিনা, যদি সবগুলো বলের মান সমান হইতো তাহলে লব্ধি 0 হয়ে যেত, কিন্তু বলের মানগুলো সমান না, 6 10 14, তুমি দেখবা যে পরপর রাশিগুলো 6 থেকে ভাবে যাও, পরপর রাশিগুলো কি সমান্তর শ্রেণীভুক্ত কি সমান্তর শ্রেণীভুক্ত না, 6 থেকে 10 বিয়োগ করলে হয় 4 নিউটন, দেখো তো তোমার 10 বিয়োগ 6 এটার জন্য হয়ে যায় কত 4 নিউটন, ঠিক সেম তোমার যদি 14 বিয়োগ 10 যদি করো তাও কত হয়ে যায় 4 নিউটন। তাহলে তাদের এটা সমান্তর ক্রমভুক্ত, পরপর রাশিগুলোর মধ্যবর্তী অন্তর সেম। তাহলে দেখো তাহলে আমি কি বলছি, যদি এরকম হয় তাহলে লব্ধির মান হবে √3 ইন্টু কি সাধারণ অন্তর, তাহলে এর লব্ধির মান কি হবে আর √3 ইন্টু কত সাধারণ অন্তর কত 4, তাহলে কত 4√3 নিউটন। দেখেছো একদম ইজি, কিন্তু এত ইয়ে করতে হয় না, বুঝছো। এবার দেখো এবিসি সমবাহু ত্রিভুজের এবি এসি ও বিসি বাহুগুলোর সমান্তরাল অভিমুখে তুল্য একটি বিন্দুতে তোমার হচ্ছে 1 একক মানের বলত্রয় ক্রিয়ারত হলে লব্ধির মান করা। দেখো যেহেতু তোমার আমি বলছি যে ভাই বাহু ত্রিভুজ, সমবাহু ত্রিভুজ মানে তুমি এই জিনিসটা বুঝে গেছো, তাদের মধ্যবর্তী কোণ কত করে আছে বলো তো 120 ডিগ্রি করে আছে, এটাও কি 120 ডিগ্রি, এটাও কি আছে বলতো 120 ডিগ্রি করে আছে, এই জিনিসটা তুমি ইজিলি বুঝে গেছো। আমি বলছো সমবাহু ত্রিভুজের এবি এসি এবং বিসি, হ্যাঁ বাহু বরাবর অভিমুখে একটি তুল্য বিন্দুতে
4 2 এবং তোমার এই বরাবর ধরো কাজ করতে হচ্ছে 4 নিউটন বল, এই বরাবর ধরো 2 নিউটন একটা একক মানের বল, 2 নিউটন আমরা নিউটন একক বললাম, এখানে একটা 1 নিউটন এককের বল কাজ করতেছে, তাহলে বলছে তাদের লব্ধির মান তুমি এবার বের করো। দেখো ভাইয়া, প্রথমত দেখো তো 120 ডিগ্রি করে আছে, বলগুলো কি সবগুলো সমান না ভাইয়া? সমান না। যেহেতু বলগুলো সমান না, দ্যাটস মিন তাদের লব্ধি জিরো হওয়া পসিবল না 120 ডিগ্রি করে থাকলেও। এবার আসো, বল দেখি সমান্তর শ্রেণীভুক্তে আছে, দেখো তো 4 থেকে তোমার যদি 1 থেকে 2 বিয়োগ দাও, মানে 2 থেকে 1 বিয়োগ দাও হয়ে যাবে কত? 1 নিউটন। এবার তুমি 4 থেকে 2 বিয়োগ দাও হয়ে যাবে কত? 2 নিউটন। মানে হচ্ছে সমান্তর শ্রেণীভুক্ততে নাই, সমান্তর শ্রেণীভুক্ততে কি নাই, দ্যাটস মিন আমার ওই শেষের দুটো দিয়ে সলভ করা যাবে না, তাহলে উপরেরটা দিয়ে সলভ করতে হবে। কি দিয়ে সলভ করতে হবে উপরেরটা বলো তো? উপরটা সলভ করতে হবে হচ্ছে আমাদের যে উপাংশ, ধরলাম এটা এক্স অক্ষ বরাবর আছে, 4 নিউটনটা কি আছে? এক্স অক্ষ বরাবর আছে, তাহলে এক্স অক্ষ বরাবর তোমার হচ্ছে সবগুলোর উপাংশ বের করব, 4 × cos 0 ডিগ্রি প্লাস, এবার এটার সাথে এটার অ্যাঙ্গেল কত? ধরলাম 4 নিউটনটা কি এক্স অক্ষ বরাবর আছে, তাহলে তোমার হচ্ছে 2 × cos কত? 120 প্লাস 1 × cos কত বলো তো? 1 × cos 200, দেখো এটার সাথে এটা অ্যাঙ্গেল কত? 240 ডিগ্রি। প্রথম cos 0 ভ্যালু 0, তাহলে 4 প্লাস cos এটার ভ্যালু কত বলো তো? 2 × মাইনাসের হাফ এত প্লাস, এখন এটার ভ্যালু কত বলো তো? 240 এর ভ্যালু কত? 240 এর ভ্যালু কত? মাইনাসের হাফ। 240 এর ভ্যালু কত বলো তো? 240 এর ভ্যালু হচ্ছে মাইনাসের হাফ। তাহলে আলটিমেটলি কত হয়ে গেল বলো তো? 4 মাইনাস হাফ মাইনাস 1, তাহলে কত হয়ে গেল হিসাব করো তো, দেখো তো। 4 মাইনাস 3/2, যদি এরকম হয় 4 4 থেকে হচ্ছে যদি 1.5 চলে যায়, তাহলে থাকে হচ্ছে 2, 5/2 নিউটন আছে, ঠিক আছে। এবার আসো এফ ওয়াই, তোমার হচ্ছে ওয়াই এক্সিস বরাবর কি পরিমাণ? ওয়াই এক্সিস বরাবর হচ্ছে কি 4 sin 0 ডিগ্রি প্লাস হচ্ছে 2 sin 120 ডিগ্রি প্লাস হচ্ছে sin 240 ডিগ্রি। তাহলে এখানে কত হয়ে গেছে বলো তো? 0। এটা করলে কত হয়ে যায়? 2 × √3/2 মাইনাস হচ্ছে √3/2, ঠিক আছে। sin 240 এর ভ্যালু কত? √3/2। এখানে হয়ে গেছে কি 2 2 কাটা, ঠিক আছে, 2 2 কি কাটা, থাকতেছে শুধু হচ্ছে √3/2। এখানে কি আছে? ধরো দুইটা √3/2 থেকে একটা √3/2 গেলে এত এত নিউটন। এবার বলছে এদের লব্ধির মান কত, তাহলে আমি কি বলছি? এবার লব্ধি কি হয়ে যায়? √f(x)² প্লাস কি √fy²। fx কত বলো তো? এবার যদি আমরা পরের পৃষ্ঠায় যাই, যে √ তোমার 5/2 হোল স্কোয়ার প্লাস হচ্ছে √3/2 হোল স্কোয়ার, তাহলে আলটিমেটলি কত হয়ে গেছে বলো তো? উপর হয়ে গেছে 25 হচ্ছে তোমার 4, উপরে হয়ে গেছে কত? 3/4। তাহলে এখানে কত হয়ে গেছে বলো তো? 4 যদি তুমি কমন নাও তাহলে থাকবে হচ্ছে 28। হ্যাঁ, 28। তাহলে তার ভ্যালু কত হয়ে গেছে বলো তো? 28 আর 4 কত? 4 × 7 = 28, রাইট? 4 × 7 = 28, √7 তোমার হচ্ছে, এখানে কি √7 তো নাই কোথাও, কি একটু ক্যালকুলেশন ভুল হলো? এবিসি সমবাহু ত্রিভুজের এবিএসি এবং বিসি বাহুগুলোর সমান্তরাল অভিমুখে তুল্য একটি বিন্দুতে প্রয়োগ করেছে বল প্রয়োগের হলে লব্ধির মান কত? মেবি অপশন আসতে ভুল হয়েছে, তাইলে এরকম টাইপের কিছু একটা হবে, বাট ক্যালকুলেশন তো আশা করি সবগুলোই ওকে, রাইট? রাইট, ক্যালকুলেশন সবকিছুই ওকে আছে, তাহলে অপশন মেবি তাহলে ভুল আসছে, রাইট? তাহলে এখানে মেবি √7 টাইপের কিছু একটা হবে, একটু দেখে নিও। হ্যাঁ, এই জিনিসটা একটু ভুল মানে সব ক্যালকুলেশন তো ঠিক আছে, তাই না? আমরা যে কোনো একটাকে ধরে নিলাম যে একটা হচ্ছে এক্স এক্সিস বরাবর আছে, তাহলে ওইটার রেসপেক্টে অন্যগুলো কত অ্যাঙ্গেলে আছে না কি আছে, এভাবে জিনিস বের করে ফেলছি। যেমন 4 cos নিউটন 2 cos 120 ডিগ্রি প্লাস হচ্ছে cos 100 ডিগ্রি, ঠিক আছে। তাহলে 4, তাহলে 2 সাথে এটা গুণ করলে কত হয়ে গেছে? -1 -3/2 5/2 নিউটন, ঠিক আছে। আচ্ছা, তোমরা ঠিক করে নিও যদি ক্যালকুলেশন কোনো ভুল থাকে, কেমন? আশা করি জিনিসটা ওকে, বাট হচ্ছে অপশনে আসতে হয়তো ভুল হয়েছে। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। এখানে 4 2 sin 120 ডিগ্রি, sin 120 ডিগ্রির যেটা ভ্যালু ছিল, sin 120 ডিগ্রির ভ্যালু কত ছিল বলো তো? sin 120 ডিগ্রির ভ্যালু ছিল √3/2, ঠিক আছে, 2√3/2 দেন √3/2 নিউটন। এখানে হচ্ছে 4 cos θ মাইনাস হাফ করে দিলে 120 ডিগ্রির ভ্যালু হচ্ছে মাইনাস হাফ, ঠিক আছে। এটা হচ্ছে অপশনে ভুল আসছে, কেমন? আচ্ছা, এবার আসো যে r প্লাস এস, আর এবং ও আর মাইনাস এস কোন সমবাহু ত্রিভুজের বাহুর সমান্তরাল ক্রিয়ারত লব্ধির মান কত? মানে তিনটা বল আছে, ঠিক আছে, দেখো বল সমবাহু ত্রিভুজ হলে আমি কি বলছি বলো তো?
120 ডিগ্রি করে কোন কাজ করবে এদের মধ্যে? একটার কত বলো তো? একটা হচ্ছে তোমার আর প্লাস এস, একটা আর এবং একটা হচ্ছে আর মাইনাস এস। এবার দেখো তো ভাইয়া, তাদের মধ্যবর্তী যে বল 120 ডিগ্রি করে আছে, এবার দেখবো যে অন্তর কি সমান না বলো তো? দেখো তো, আর মাইনাস এস, ঠিক আছে, তাদের মধ্যবর্তী। এবার অন্তর তুমি যদি দেখো যে পরপর রাশিগুলোর মধ্যে যে অন্তর, এর ভ্যালু হচ্ছে মাইনাস এস, এর যে অন্তর আসছে কত? মাইনাস এস। আসলে এনে আর প্লাস এস, তারপর হচ্ছে তোমার এগুলো। এবার হচ্ছে তাদের অন্তরটা তুমি বের করে দেখবে আসলে অন্তর কত তাদের মধ্যবর্তী কোণের যে অন্তর আছে। একটা হচ্ছে আর মাইনাস এস। এবার এই দুটার মধ্যবর্তী কোণের যে অন্তর তুমি বের করে দেখো, আর মাইনাস এস মাইনাস আর, তাহলে কত? আর আর যদি কাটা থাকে তাহলে কত হয়ে গেছে? মাইনাস এস। তাহলে এই দুটার মধ্যবর্তী অন্তরও মাইনাস এস, এই দুটার মধ্যবর্তী অন্তরও কি? মাইনাস এস। তাহলে অন্তর কি সমান না? মধ্যবর্তী অন্তর কি বলতো? অন্তর সমান, ঠিক আছে। যদি অন্তর সমান হয় তাহলে কি হবে বলতো? বলের মান কি হবে? বলের মান হবে হচ্ছে √3 ইন্টু সাধারণ অন্তর, না √3 ইন্টু কি? সাধারণ অন্তর। চলো, √3 ইন্টু সাধারণ অন্তর। তাহলে তাদের যে লব্ধির মান কি হবে? √3 ইন্টু সাধারণ অন্তর, যেহেতু 120 ডিগ্রি কোণ করে আছে। √3 মডুলাস সাধারণ অন্তর কত? মাইনাস এস। তাহলে এ কত হয়ে গেছে? √3 এস। সাধারণ অন্তর হয়ে গেছে কত? √3 এস। ঠিক আছে, এটা হচ্ছে তাদের অ্যান্সার। আচ্ছা, এবার হচ্ছে লামির উপপাদ্য। লামি সাহেব কি বলছে যদি একটু দেখি আমরা আসলে, যে লামির উপপাদ্য কি বলছে। ঠিক আছে, লামি সাহেব কি বলছে। তো লামির উপপাদ্য অনুযায়ী যে PQR যদি তিনটি বল একটা নির্দিষ্ট বিন্দুতে সাম্যাবস্থা তৈরি করে যে কোনো অ্যাঙ্গেলে, আলফা বিটা থিটা, তাদের মধ্যবর্তী কোণ আছে। ধরো তিনটা বল আছে, হ্যাঁ, এটা তিনটা বল আছে, পি বল, কিউ বল, আর আর বল, তিনটা কোণ আছে, যেখানে পি এর পি কিউ এবং আর এর মধ্যবর্তী কোণ হচ্ছে আলফা, এবং হচ্ছে আমাদের এই যে কোণটা, যেটা পি এবং আর এর মধ্যবর্তী কোণ বিটা, এবং পি এবং কিউ এর মধ্যবর্তী কোণ হচ্ছে গামা। যদি এরকম হয় তাহলে যে লামি বলছে যদি তারা সাম্যাবস্থা তৈরি করে, সাম্যাবস্থা মানে কি? যে তাদের নিট যে লব্ধি, লব্ধি শূন্য। সাম্যাবস্থা মানে কি? লব্ধি শূন্য মানে বস্তুটা যে বিন্দুতেই আছে এই বিন্দুতে বস্তুটা স্থির আছে এবং তার উপর কোনো এক্সটার্নাল কিছু সে অনুভব করতেছে না, তার লব্ধি সমান আছে। তাহলে পি বল এবং তার বিপরীত, পি বল পি বল এবং তার বিপরীত যে দুইটা বল আছে, এই দুই বলের মধ্যবর্তী যে কোণ, এই কোণের সাইনের অনুপাত, হ্যাঁ, এগুলো কি থাকে? ধ্রুব থাকে। কিউ বল এবং তার বিপরীত দুই কোণ বিটা, বিটার সাইনের অনুপাত। আর 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 বল এবং তার বিপরীত দুই বলের মধ্যবর্তী কোণ গামা, এর অনুপাত, এই অনুপাতগুলো সবসময় সমান থাকে। এটাই হচ্ছে কি আমার লামির উপপাদ্য। এবার দেখো, কোন বিন্দুতে ক্রিয়ারত তিনটি বল ভারসাম্য আছে, প্রথম এবং দ্বিতীয় বলের অন্তর্গত কোণ। ধরো তিনটি বল আছে পি কিউ আর, প্রথম এবং দ্বিতীয় বল যেটা আছে তোমার হচ্ছে এই পি বল এবং কিউ বল, তাদের মধ্যবর্তী অন্তর্গত কোণ হচ্ছে 90 ডিগ্রি। এবং দ্বিতীয় এবং তৃতীয় বলের অন্তর্গত কোণ, দ্বিতীয় বল হচ্ছে পি কিউ এবং আর, এদের অন্তর্গত কোণ হচ্ছে আমাদের 120 ডিগ্রি। হলে বল তিনটির অনুপাত বের করো। এবার আমার কি চাইছে? বল তিনটির অনুপাত চাইছে। আচ্ছা দেখো তো, তিনটা বল কি করে বলো তো? সে এটা হচ্ছে পি বল, এটা হচ্ছে কিউ বল, এবং এটা হচ্ছে কি বলতো? আর বল। পি এবং কিউ পরস্পরকে কি করতেছে? 90 ডিগ্রি কোণে আছে, এবং কিউ আর আছে কত কোণে বলতো? 120 ডিগ্রি। এই পুরোটা তল কি 360 ডিগ্রির একটা না? এই পুরোটা যদি ঘুরে আসি 360 ডিগ্রি হবে না? তাহলে এটা কি হবে বলতো? এই দুটার যোগফল বিয়োগ 360 না? এই দুটার যোগফল বিয়োগ 360ই তো হবে, রাইট? তখন এই জিনিসটা কত কত অ্যাঙ্গেল হয়ে যাবে বলতো? যে 360 বিয়োগ হচ্ছে তোমার এটার কত হয়ে যায়? 200, তোমার ধরো 80 আর 10, 210 ডিগ্রি। তাহলে কত হয়ে যায় বলতো? 150 ডিগ্রি হয়ে যায় না? এই দুটার মধ্যবর্তী কোণ কত হয়ে গেছে বলতো আমাদের? 150 ডিগ্রি। এই দুটার 360 ডিগ্রি বিয়োগ যদি 210 ডিগ্রি হয়, তো দুটার মধ্যবর্তী কোণ হয়ে গেছে আমাদের কত? 150 ডিগ্রি। আচ্ছা, এবার বলদের অনুপাত যদি বলি, পি বল এবং তার বিপরীত কোণদের অনুপাত, বিপরীত কোণের সাইন কত? 120। বলদের অনুপাত চাইছে কিউ বল এবং তার বিপরীত ইয়ার কত? 150। বিপরীত দুই বলের মধ্যবর্তী কোণ ইকুয়াল টু আর বল এবং তার বিপরীত এর কোণের মধ্যবর্তী কোণ কত? 90 ডিগ্রি। দেখো পি এর ভ্যালু হচ্ছে √3/2, কিউ এর ভ্যালু হচ্ছে কত? হাফ, ঠিক আছে, আর এর ভ্যালু হচ্ছে কত?
1। তাহলে দেখো এখানে কি হয়ে গেছে 2p/√3 ইকুয়াল হয়ে গেছে 2q ইজ ইকুয়াল টু r। পুরাটাকে তুমি ইয়ে দিয়ে ভাগ দাও, 2 দিয়ে ভাগ দাও। 2 দিয়ে যদি তুমি ভাগ দাও তাহলে আমাদের হয়ে যাবে p/√3 ইকুয়াল টু হয়ে যাবে q ইকুয়াল হয়ে যাবে r/2। ঠিক আছে, তাহলে আমাদের অনুপাত কি হয়ে যাবে বলো তো? অনুপাত যেটা হয়ে যাবে সেটা হয়ে যাবে তোমার হচ্ছে p/q/r ইকুয়াল টু হয়ে গেছে তোমার √3:1:2। ঠিক আছে, এটা হচ্ছে তোমার সেই অনুপাত। ঠিক আছে, অনুপাত তাহলে কত হয়ে গেছে অনুপাত p/q/r হয়ে গেছে তোমার √3:1:2। ঠিক আছে, লামির উপপাদ্য দিয়ে করে ফেলছে, যেহেতু কি আছে এর ভারসাম্য আছে। ভারসাম্য মানে কি বলতো? সাম্য অবস্থায় আছে। ভারসাম্য মানে থাকা অর্থ কি? সাম্য অবস্থায় আছে। ঠিক আছে, মানে দুটো আর লামির উপপাদ্য কি তিনটা বল যদি সাম্য অবস্থায় থাকে তখনই আমরা অ্যাপ্লাই করতে পারি। এবার আসো, এত নিউটন বল ত্বরণ একটি বস্তুর উপর ক্রিয়া করে ভারসাম্য করলে 8 নিউটন এবং 5 নিউটন বলের মধ্যবর্তী কোণ কত হবে? আচ্ছা ভাই, একটা জিনিস খেয়াল করো, ভারসাম্য মানে কি বলতো? ভারসাম্য মানে হচ্ছে তাদের নিট লব্ধি জিরো। ভারসাম্য মানে কি? তাদের নিট লব্ধি জিরো। তোমার ধরো একটা বল এই 8 নিউটন, এই একটা বল ধরো হচ্ছে 5 নিউটন এবং একটা বল আছে 7 নিউটন। এটা তখনই ভারসাম্য হবে, এই তিনটা বল তখনই ভারসাম্য হবে যখন এই দুইটা বলের লব্ধি 7 নিউটনের সম্পূর্ণ বিপরীত হবে। 7 নিউটন যেটা আছে তার সম্পূর্ণ বিপরীত হবে। 7 নিউটন এই যে 7 নিউটন যেটা আছে তার সম্পূর্ণ বিপরীত হবে এবং মধ্যবর্তী কোণ হবে 180 ডিগ্রি। মধ্যবর্তী কোণ হবে কি? 180 ডিগ্রি। দ্যাটস মিন এই দুইটা বলের লব্ধি আমার হতে হবে কি? এই বলটার সমান এবং বিপরীত দিকে, সম্পূর্ণ বিপরীত দিকে এই বলটার সমান। ভারসাম্য থাকতে হলে এই দুইটা বলের লব্ধি কি হতে হবে? 7 নিউটনের সমান এবং বিপরীত দিকে, অথবা এই দুইটা বলের লব্ধি হতে হবে 8 নিউটনের সমান এবং বিপরীত দিকে, তবেই ভারসাম্য রক্ষা পাবে। এখন বলছে 5 নিউটন এবং যদি ভারসাম্য হয়, আমাদের বলছে 8 নিউটন এবং 5 নিউটন বল দ্বয়ের মধ্যবর্তী কোণ নির্ণয় করো, রাইট? আচ্ছা, মধ্যবর্তী কোণ নির্ণয় করবো আমরা, নো প্রবলেম, করলাম। এখন করার ক্ষেত্রে লব্ধির সূত্র কি বলতেছে বলতো? r স্কয়ার ইকুয়াল টু p স্কয়ার প্লাস q স্কয়ার প্লাস 2pq cos আলফা। ঠিক আছে, 2pq cos আলফা। এখন লব্ধি কত হবে বলতো? 7 স্কয়ার। p এর ভ্যালু কত বলতো? 8 5 স্কয়ার প্লাস 2 ইনটু pq। তাদের মধ্যবর্তী ধরো এই 8 নিউটন এই দুটার মধ্যবর্তী কোণ ধরলাম হচ্ছে আলফা। মধ্যবর্তী কোণ কত ধরলাম? আলফা। তাহলে 2 তোমার হচ্ছে 8 ইনটু 5 ইনটু cos আলফা। এদিকে যদি চলে যাই 49 মাইনাস 64 মাইনাস 25 ইকুয়াল টু হয়ে গেছে কত? 80 cos আলফা, রাইট? 80 cos আলফা। তাদের মধ্যবর্তী কোণ কত হবে সেই জিনিসটা বের করতে হবে। আচ্ছা, cos আলফা ইজ ইকুয়াল টু, দেখো তো যদি এটা বিয়োগ দাও কত আসে? 15। ওকে, এটা চলে আসে -40। এটার ভ্যালু হচ্ছে cos এর ওই পাশে পাঠিয়ে দিলে কি হয়ে যায়? 80। এটার ভ্যালু কত আসতে হচ্ছে? এটার ভ্যালু চলে আসতে হচ্ছে -40 করে দেখতে পারো, -40 চলে আসে। তাহলে cos আলফা যেটা, cos আলফার ভ্যালু হচ্ছে আমাদের কত? -1/2। সুতরাং আলফার ভ্যালু আসতেছে কত বলো তো? 120 ডিগ্রি, কারণ cos -1/2 এর ভ্যালু তো 120 ডিগ্রি। বি হবে কি আমাদের রাইট অ্যান্সার। ওকে ওকে, ঠিক আছে, তাহলে আমরা নেক্সটের দিকে যাই। এবার আসো, জিরো বিন্দুতে তোমার হচ্ছে এই জিরো বলতে ও বিন্দু, হ্যাঁ, এই ও বিন্দুতে তোমার হচ্ছে পি এর মান কত? দেখো, ও বিন্দুতে সাম্যাবস্থায় ও বিন্দুতে পি এর মান কত? মানে এই সিস্টেমটা আছে সাম্যাবস্থায়। এই সিস্টেমটা কিসে আছে বলতো? দিস সিস্টেম ইজ ইন তোমার হচ্ছে ইকুইলিব্রিয়াম বা সাম্যাবস্থায় সিস্টেমটা আছে। এটা 120 ডিগ্রি, এটা যদি 90 ডিগ্রি হয় তাহলে এই কোণটা কত হবে বলতো? 150 ডিগ্রি। ওকে, এই কোণটা কত হবে? 150 ডিগ্রি। এবার বলছে আমার পি এর মান চাইছে। পি এর মান কি বলতো? এবার এর আগে আমরা জিনিস, যেহেতু সাম অবস্থা আছে, আমরা লামির সূত্র কাজে লাগতে পারবো। লামির সূত্র অনুযায়ী পি ইনটু তার অপর দুই বলের মধ্যবর্তী কোণ, এটা আছে 90 ডিগ্রি, ইনটু তোমার হচ্ছে ধরো 10 নিউটন এবং তার অপর দুই কোণের মধ্যবর্তী কোণ কত, কোণের সাইনের অনুপাত। এগুলো কি ধ্রুব না সাম্যাবস্থায় লামির সূত্র অনুযায়ী? তাহলে পি, এটা 90 এর ভ্যালু তো 0ই,
10, এটার ভ্যালু কত বলো তো? সাইন এর ভ্যালু হচ্ছে আমাদের হাফ। ঠিক আছে, তাহলে পি এর ভ্যালু আলটিমেটলি কত নিউটন হয়ে গেছে? 20 নিউটন। ঠিক আছে, দেখা গেছে, ইজি ছিল যে পি এবং তার বিপরীত যে কোণ আছে তার মধ্যবর্তী কোণের সাইন ইনটু তোমার হচ্ছে এই যে 10 এবং তার বিপরীত যে দুইটা বল আছে এই দুই বলের মধ্যবর্তী কোণের সাইনের রেশিও কি? অলওয়েজ সমান। আচ্ছা, এবার আসো বিশেষ কিছু উপপাদ্য আছে, ঠিক আছে? বিশেষ কিছু উপপাদ্য আমি যদি বলি, এগুলো দেওয়া আছে, এগুলো তোমরা একটু দেখে নিবা, কেমন মুখস্থ করে নিবা, ডিরেক্ট আসবে যে ভর কেন্দ্র গেলে কি হবে, অন্তঃকেন্দ্র গেলে কি হবে, এরকম টাইপের কিছু উপপাদ্য। এবং কিছু হচ্ছে তোমার টর্কের চ্যাপ্টারটার মতো, অর্থাৎ তোমার হচ্ছে যে এই শেষের যে চ্যাপ্টারটার মধ্যে যে বল সমান্তরাল বল ক্রিয়া করলে কি হয়, তোমার ভর কেন্দ্র দিয়ে গেলে কি হয়, এগুলো হয়। এগুলো আসলে আসলে করানোর কিছু নাই, এগুলো তো প্রমাণ আসবে না, রাইট? এগুলো আসবে কি? মুখস্থ। দ্যাটস মিন তোমার এই সবগুলো কি করে রাখতে হবে? অবশ্যই মুখস্থ করে রাখতে হবে, মনে রাখতে হবে। পরীক্ষার মধ্যে ডিরেক্ট দেখবা যে উপপাদ্য চলে আসতেছে, দ্যাটস মাই এই জিনিসগুলো আমি যেগুলো দিয়েছি এগুলো মুখস্থ করবো, প্লাস হচ্ছে পড়ার চ্যাপ্টার মানে পরের যে পার্টস তোমার হচ্ছে আই গেস যতটুকু মনে হচ্ছে 8.3-তে, ঠিক আছে, 8.3 9.3 এরকম টাইপের এর মধ্যে জিনিসগুলো আছে তোমার। এই জন্য এই জিনিসগুলো খুব মনোযোগ দিয়ে তোমার জিনিসটা করতে হবে ভাইয়া। এই জিনিসগুলো একটু মনে রাখতে হবে, ডিরেক্ট চলে আসবে এগুলো আসলে করানো, বা এগুলো কিন্তু আসবে না, আসবে না, প্রমাণ আসবে না, বা এর থেকে ম্যাথ আসবে না, বাট ডিরেক্ট সূত্র আসবে। যদি এরকম হয় যে এবিসি এর পরিকেন্দ্র ও হতে কার্যত ওপি তোমার হচ্ছে তোমার ও ইকুয়াল টু পি ওবি আর আর হলে তারা সাম্যাবস্থা সৃষ্টি করলে পি কিউ আর এর অনুপাত কত বলো, এই জিনিসটা বলে দিতে পারি। তখন তো তোমার আসলে মুখস্থ ছাড়া কি থাকতেছে না, কাজ থাকতেছে না। এই জন্য জিনিসগুলো একটু মুখস্থ করতে হবে। আচ্ছা, এই এখানে আর একটা জিনিস আছে, জাস্ট মুখস্থ করে নেবে এগুলো, মুখস্থ, কেমন? আচ্ছা, এবার আসো টর্ক। দেখো টর্ক জিনিসটা কিন্তু আমরা ফিজিক্সে খুব ভালোভাবে পরিচিত, এবং টর্ক জিনিসটা আমরা কি বলতো অনেক ভালোভাবে জিনিসটা পড়ছি টর্কের বিষয়টা। তাহলে চলো টর্ক জিনিসটা নিয়ে আরেকটু জানা যাক। টর্ক মানে কি বলতো? তোমার যেই বিন্দু পিভট, এই পিভট থেকে পিভটের বিন্দু যদি আর হয় তাহলে টর্ক এই যে টাউ, এটা তোমরা এভাবে লেখো, টাউ এটা সমান সমান কি? আর ক্রস এফ না, বা আর এফ সাইন থেটা, এটাই তো ছিল, এটাই টর্ক ছিল না? এটাই টর্ক ছিল যে কত বল তুমি ক্রিয়া করতেছো বল আর ইয়ার মধ্যে যে কোনটা, এবং যে পিভট যেই পয়েন্টের সাপেক্ষে, এটা কি একটা সেটা কি করে বলো তো? টর্ক একটা বস্তুকে ঘুরায় না, ঘুরায় কি একটা পিভটের সাপেক্ষে বা একটা পয়েন্টের সাপেক্ষে, কবজার সাপেক্ষে সেইভাবে ঘুরায়, রাইট? এভাবে ঘুরায়। তাহলে এই যে এই বরাবর তুমি বল দিলা, তাহলে এইভাবে ঘুরতেছে। যেমন তুমি একটা তোমার দরজার হাতলের কথাই চিন্তা করো, যে এটার কিন্তু পিভট কিন্তু একদম শেষের দিকে, বাট তুমি যখন টান দিচ্ছ তখন কি সামনের দিকে বল প্রয়োগ করতেছো, যার কারণে সে ঘুরতেছে। এই আর কি, ধরো পিভট, এটা যদি পিভট হয়, এই পয়েন্টটা যদি পিভট হয়, তোমরা আসলে মেডিকেল অ্যাসপিরেন্ট পিভট কি ভালো করেই জানো, কোন পিভট আছে, পিভটের সাপেক্ষে হচ্ছে ধরো মধ্যবর্তী কোণ যদি আর হয় তাহলে এ হচ্ছে তার টর্কের ভ্যালু। এবার আসো এই টর্কের এই মানটা থেকে কিন্তু এই জিনিসগুলো আসছে, ঠিক আছে? যে যদি সমান্তরাল বল হয়, সদৃশ বল, ধরো দুইটা দুইটা বিন্দু এ এবং বি পয়েন্টে, হ্যাঁ, দুইটা বল আছে, দেখতে পাইতেছো যে পি ইজ গ্রেটার দেন কিউ, বলের মধ্যে কি পি গ্রেটার দেন কিউ, পি এবং কিউ বল কি করছে, প্রয়োগ করা হইতেছে, তাহলে তাদের লব্ধি যেটা হবে, লব্ধি পি প্লাস কিউই হবে। লব্ধি কি হবে? কারণ এটা কিভাবে হচ্ছে, ভেক্টর শিফট করলে কি হয়ে যায়, একই রেখা বরাবর চলে আসে না ভেক্টর শিফট করলে, তখন তাদের লব্ধি কি হয়ে যাবে, একই রেখা বরাবর লব্ধি, দুইটার যোগফল, লব্ধি যোগফল। কিন্তু এবার লব্ধিটা তোমার এই বড় বলটা থেকে কত দূরে থাকবে, ছোট বলটা থেকে কত দূরে থাকবে, সেটা আমাদের এই টর্ক বলে দেবে, ঠিক আছে? সেটা কি বলে দিবে? টর্ক বলে দেবে। তো এই বিন্দু এটার জন্য আসলে এত তোমরা এত কিছু জানা লাগবে না, জাস্ট জিনিসটা জানো যে যে বল তুমি নিবা তার ভাগ অপর দুই বলের মধ্যবর্তী যে দূরত্ব, অপর দুই বলের মধ্যবর্তী দূরত্ব কি থাকবে, তোমার হচ্ছে অনুপাত ধ্রুব থাকবে। যেমন আমি যদি কিউ বল নেই, অপর দুই বাহুর মধ্যবর্তী অপর দুই বলের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে এসি ইন্টু এসি। যদি সি নেই তাহলে অপর দুই বলের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে এভি। দেখছো, এটার অনুপাত অলয়েজ সমান থাকে, এই জিনিসটা মনে রাখতে হবে। ঠিক সেম, এবার যদি বিপরীত বল হয়, বলটা কি হয়, বল যদি তোমার এবার বিপরীত হয়, ঠিক আছে, তখন ঘটনা কি ঘটবে? দেখো, যদি বিপরীত, যখন এই একটা বল হচ্ছে এই বিন্দুতে পি বল দিতেছো, তার বিপরীত দিকে অর্থাৎ তার উপর দিকে তুমি আরেকটা বল দিতেছো, দ্যাটস ওয়াই দেখো এবার তুমি এই যদি এই সিস্টেমটাকে যদি সাম্যাবস্থায় রাখতে চাও, সিস্টেমটা কি এদিকে বল করার কারণে সিস্টেমটা এভাবে ঘুরে যেতে চাইবে না, মানে হচ্ছে এইভাবে ঘুরে যেতে চাইবে না, এদিকে বল বেশি, দ্যাটস ওয়াই সিস্টেমটা এইভাবে ঘুরে যেতে চাইবে না। তুমি চাইতেছো যে সিস্টেমটাকে তোমার ইয়ে করে রাখার জন্য, মানে হচ্ছে
স্থির করে রাখার জন্য, সিস্টেমটাকে কি করে রাখার জন্য, স্থির করে রাখার জন্য। দ্যাটস ওয়াই তার যে তোমার যে লব্ধিটা এ বরাবর কোনো একটা পয়েন্টে হয়, ঠিক আছে, লব্ধিটা এ বরাবর কোনো একটা পয়েন্টে হয়। তখন এই যে দেখো, এবার এবার এই যে এটার ক্ষেত্রে ঠিক সেম, কোনো চেঞ্জ নাই ভাইয়া, অনুপাত সেম। এটা হচ্ছে বিসদৃশ বলের জন্য, ঠিক আছে, এটা কোন বলের জন্য, বিসদৃশ বলের জন্য, মানে হচ্ছে ভিন্ন দিকে কাজ করতেছে। বিসদৃশ বল, সদৃশ মানে কি, একই দিকে, বিসদৃশ মানে দুটো ভিন্ন দিকে কাজ করতেছে, এই আর কি বিষয়টা, ঠিক আছে। আচ্ছা, তো এবার এটাও ঠিক সেম, ধরো পি বল এবং তাদের মধ্যবর্তী অপর দুই বলের মধ্যবর্তী যে দূরত্ব, পি বলের অপর দুই বল কত, সি এবং বি, মধ্যবর্তী দূরত্ব অনুপাত। তোমার কিউ বল অপর দুই বলের মধ্যবর্তী দূরত্ব এসি। এত কাহিনী মনে রাখা লাগবে না, এটাই মনে রাখলে চলবে। পি মাইনাস কিউ, হ্যাঁ, পি মাইনাস কিউ এবং অপর দুই বলের মধ্যবর্তী দূরত্ব কত বলতো, পি মাইনাস কিউ এবি। ইজি ভাই, এত কিছু তো মনে রাখতে হবে না, ঠিক আছে, এত কিছু মনে রাখতে হবে, এত কিছু মনে রাখতে হবে না, জাস্ট হচ্ছে জাস্ট মনে রাখো একটা বল এবং অপর দুই বলের মধ্যবর্তী দূরত্বের অনুপাত কি থাকে, অলজ সমান থাকে, হোক সে বিসদৃশ বলক হোক তা সদৃশ বলক। এবার আসো, এটা হচ্ছে এগ্রির একটা কোশ্চেন, যে এফ বল ক্রিয়াশীল উভয় মিলিত যে কোনো বিন্দুর প্রমাণ করো যে বলের ভ্রামক শূন্য। এফ বল ক্রিয়াশীল আচ্ছা, এখানে তো প্রমাণ আসবে না, হ্যাঁ, অ্যাকচুয়ালি আই গেস এখানে একটু ঝামেলা আছে, কোশ্চেনটা একটু ভুল আসছে, কেমন, এই কোশ্চেনটা একটু ভুল আসছে, ঠিক আছে। তো আমরা যদি কোশ্চেনটা আমি একটু দেখি, আচ্ছা দেখো, এই জিনিসটা কি আমরা সামনের ম্যাথটা একটু করি, হ্যাঁ, এই জিনিসটা একটু স্কিপ দিই, যেহেতু আমার কোশ্চেনটা একটু ভুল আসছে, কেমন। আচ্ছা, এবার আসো, এ ও বি বিন্দুতে ক্রিয়াশীল 45 ও 15 এককের দুইটি বিপরীতমুখী সমান্তরাল বলের, বিপরীতমুখী সমান্তরাল বলের আছে, দুটি বিপরীত 15 এককের দুটি বিপরীতমুখী সমান্তরাল বলের লব্ধি সি বিন্দুতে কার্যত হলে এসি দেওয়া আছে 5 মিটার, তাহলে এবির ভ্যালু কত। আচ্ছা দেখো তো, ঠিক আছে, তো বলতো এখানে দেওয়া আছে কি বলতো, অ্যাকচুয়ালি তোমার হচ্ছে নাকি, এবার দেখো এবি বিন্দুতে ক্রিয়াশীল 45, ধরো এটা হচ্ছে 45 নিউটনের একটা বল, এটা হচ্ছে 15 নিউটনের একটা বল, হ্যাঁ, এবং বলছে তাদের লব্ধি তোমার এই বিন্দুতে কাজ করে, যেটা 30 নিউটনের তোমার ধরো একটা বল লব্ধি, এই বিন্দুতে লব্ধি 30 নিউটন আকারে কাজ করতেছে, লব্ধিটা কি নিউটন আকারে কাজ করতেছে, 30 নিউটন, দুটোর বিয়োগফল। বলছে এরকম যদি হয় ক্রিয়াশীল একক দুটি বিপরীতমুখী সমান্তরাল বল, বিপরীত মানে কি, একটা আরেকটা বিপরীত দিকে আছে, বলের ক্ষেত্রে লব্ধি বল সি বিন্দুতে কার্যরত, হ্যাঁ, বলছে তাহলে এসি যদি 5 মিটার হয়, সে এ ও বি বিন্দুতে ক্রিয়াশীল, এ একটা এ বিন্দু এবং এ হচ্ছে তোমার হচ্ছে বি বিন্দু, এসি হচ্ছে 5 মিটার, এসি 5 মিটার হলে আমার বের করতে বলছে হচ্ছে তোমার এবি কত মিটার আছে, ঠিক আছে, এসি 5 মিটার হলে আমার বের করতে বলছে হচ্ছে এবি কত মিটার আছে। তাহলে দেখো এই যে কোণ, আমি বলছি কি, এই বল, কোন একটা বল এবং তার অপর দুই বাহুর যে অনুপাত 5, আমার বের করতে কি এবি, তাহলে এই বল এবং তার দুই অনুপাত 30 নিউটন ইন্টু কি বলতো, এটা হচ্ছে আমাদের কত 5 মিটার ছিল, এবার 30 নিউটন প্লাস হচ্ছে কি এবি, একটা বল এবং অপর দুই বলের মধ্যবর্তী দূরত্বের অনুপাত আমার কিন্তু এবি চাইছে, তাহলে এবি সমান সমান কি হয়ে গেছে বলতো, এবি সমান সমান হয়ে গেছে 30 ইন্টু 5 ডিভাইড বাই কত বলতো 15, তাহলে এটা কাটা গেলে কত 2, তাহলে এবির ভ্যালু কত হয়ে গেছে বলতো 10 মিটার হয়ে গেছে না, এবির ভ্যালু কত হয়ে গেছে 10 মিটার। ইজি ছিল না, একদম একদম ইজি ছিল। আচ্ছা, এবার হচ্ছে 42 সেন্টিমিটার ব্যবধানে দুইটি বিন্দুতে 10 কেজি এবং 5 কেজি ওজনের অসদৃশ সমান্তরাল বল ক্রিয়া করে, রাজশাহী ইউনিভার্সিটির একটা কোশ্চেন, হ্যাঁ, একটা বিন্দু ধরো এ পয়েন্ট, একটা ধরো বি পয়েন্ট, অসদৃশ সমান্তরাল বল ক্রিয়া করতেছে, ঠিক আছে, অসদৃশ সমান্তরাল বল ক্রিয়া করতেছে, একটা হচ্ছে তোমার বল যেহেতু কেজি ওয়েট, হ্যাঁ, ধরো 10 কেজি ওয়েট আছে একটা, এখানে একটা 5 কেজি ওয়েটের একটা কাজ করতেছে, এবং তাদের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে কত 42 সেন্টিমিটার। তো লব্ধি কি, বৃহত্তম বল যেটা আছে, বৃহত্তম বল থেকে তোমার ধরো এসি দূরত্বে আছে, ঠিক আছে, তাহলে লব্ধি কত হয়ে গেছে 5 কেজি ওয়েটে তো হবে লব্ধিটা, রাইট। আমার এই যে এসির দূরত্বটা বের করতে বলছে, তাহলে এসির দূরত্ব বের করতে আমার কি লাগবে, বল, এই 5 কেজি বল অপর দুই বাহুর মধ্যবর্তী দূরত্ব,
সেটা কত? এবি। এই বল অপর দুই বলের মধ্যবর্তী দূরত্ব, এটা কত বলতো? অপর দুই বলের মধ্যবর্তী দূরত্ব মানে হচ্ছে এই এসি দূরত্ব। আমার এসিটাই তো বের করতে বলছে যে বৃহত্তম বল হতে লব্ধিটা কত দূরে আছে। তাহলে এসি সমান সমান কি হয়ে যাবে বলতো? 5 ইন্টু এবি ডিভাইড বাই কি বলতো? এবি। এবি এবি কাটা, তাহলে কত বলতো? তোমার নট এবি এবি কাটা, এটা তো 5 ছিল, রাইট? আমরা যদি এসির ভ্যালুটা বের করি, এসি সমান সমান কি হয়ে গেছে বলতো? এসি সমান সমান হয়ে গেছে 5 ইন্টু এবি ভাগ হচ্ছে 5। তাহলে 5 5 যদি কাটা থাকে তাহলে এসি সমান সমান কি হয়ে গেছে বলতো? এবি। এবি কত ছিল? 42 সেন্টিমিটার। দ্যাটস মিন আমার লব্ধিটা বৃহত্তম বল থেকেও 42 সেন্টিমিটার দূরে আছে। এগুলো কোনো কঠিন না, জাস্ট আমার বল এবং ওই দুই বলের এটা ডিরেক্ট আসবে কোশ্চেন, বুঝা গেছে? জাস্ট ডিরেক্ট আসবে, ঠিক আছে? বল এবং ওই দুই বলের মধ্যবর্তী যে কোনটা, ঠিক আছে? বল বের করবে এবং অপর দুই বলের মধ্যবর্তী দূরত্বের অনুপাত সমান, এটাই এটাই সব ক্ষেত্রে এরকম। জাস্ট বিসদৃশ হলে এরকম চিত্র হবে, সদৃশ হলে হচ্ছে তোমার কি হবে? সেম দিকে জাস্ট হবে এবং লব্ধিটা হবে তোমার ভিতরে। আর বিসদৃশ হলে কি হবে বলতো? বিসদৃশ হলে তোমার যে চিত্রটা হবে এরকম, মানে এরকম হবে এবং লব্ধি হবে যে বড় বল আছে এই বড় বলের বাইরে, ঠিক আছে? আচ্ছা, এই হচ্ছে বিষয়। তো মোটামুটি ভাবে আমাদের যে স্মৃতিবিদ্যার যে চ্যাপ্টারটা যেগুলো পড়াইছে এগুলো থেকেই আসবে। আচ্ছা, কিছু কোশ্চেন একটু ভুল ছিল, এগুলো আসলে একটু চেক চেক করে নিবা। আমি আসলে এগুলো একটু ভুল ভুল উঠছে কেমন কোশ্চেনগুলো, এই জিনিসটা একটু চেক করে নিবা। আচ্ছা, তো আমরা যে জিনিসটা এখন যেটা পড়বো সেটা হচ্ছে যে গতিবিদ্যার মধ্যে তোমার যে কোশ্চেনগুলো আসে, দেখো স্মৃতিবিদ্যা যেগুলো পড়াইছি আর বাইরে থেকে কোনো কোশ্চেন আসবে না, জাস্ট উপপাদ্যগুলো তোমাকে এক্সট্রা করে একটু মনে রাখতে হবে। এটা তো কিছু করার নাই, রাইট? আমি তো তোমাকে আর উপপাদ্য মুখস্থ করে দিতে পারতেছি না, এটা তোমার মেমোরাইজ করতে হবে। দেন হচ্ছে গতি, এবার গতিবিদ্যা যদি বলি এর আগে স্মৃতিবিদ্যাটা একটু শেষ করি, এর বাইরে কোনো কোশ্চেন আসবে না আশা করি, কেমন? যা পড়াইছি। আচ্ছা, গতিবিদ্যা আমরা দুইটা পার্টে জিনিসটা নিব, কেমন? আচ্ছা, গতিবিদ্যা আমরা কিভাবে নিব? দুইটা পার্টে আসলে আমরা জিনিসটা নিব গতিবিদ্যার, ঠিক আছে? গতিবিদ্যার আমরা দুইটা পার্টে গতিবিদ্যার জিনিসটা নিব। তাহলে আমরা শুরু করি গতিবিদ্যা, কেমন? আচ্ছা, দেখো গতিবিদ্যাটাও বেশ ইম্পর্টেন্ট, মোটামুটি কোশ্চেন আসে একটা দুইটা করে তিনটা করে। তো এই জন্য গতিবিদ্যার খুব সামান্য একটা পার্ট, হ্যাঁ, এই পার্টগুলো মনে রাখলে ইজিলি করা যায়। যেমন সরলরৈখিক গতি ও তার যাবতীয় সূত্র, তারপর হচ্ছে প্রাসের গতি ও যাবতীয় সূত্র, বন্দুকের গুলি সংক্রান্ত সমস্যা, এবং সবার শেষ হচ্ছে স্পেশাল ম্যাথস, নদী নৌকা সংক্রান্ত সমস্যা ও ভেক্টর সংক্রান্ত সমস্যা। এই সমস্যাগুলো আমরা হচ্ছে স্মৃতিবিদ্যার ভেক্টর সূত্র দিয়ে করতে পারি। এগুলো সবগুলো কি সূত্র বলতো? ভেক্টর সূত্র। এই সবগুলো হচ্ছে ভেক্টর সূত্র দিয়ে করা যায়। তুমি যে ভেক্টরের যে সূত্রগুলো পড়ছো, যে তোমার হচ্ছে সাইন সূত্র, তারপর হচ্ছে সামান্তরিক সূত্র, এগুলো দিয়ে এই জিনিসগুলো সলভ করে ফেলা যায়, কেমন? ওকে ওকে, তাহলে আমরা শুরু করি। প্রথমত হচ্ছে যে নদী পারাপার সংক্রান্ত যে সমস্যাগুলো আছে, যে গতিবিদ্যার নদী নদী পারাপার সংক্রান্ত সমস্যা হচ্ছে যে তোমার ধরো যে নদী লম্ব বরাবর যদি যায়, দুইটা কেস অ্যাকচুয়ালি হয়ে থাকে। একটা হচ্ছে তোমার হচ্ছে কম সময়ে যাবে, আর একটা হচ্ছে তোমার হচ্ছে কম দূরত্বে যাবে। কম দূরত্ব মানে হচ্ছে সে মানে প্রস্থ বরাবর সে সোজাসুজি যাবে। তো একটা হচ্ছে যদি সর্বনিম্ন সময়ে যায় তাহলে তাকে স্রোতের বেগের সাথে, হ্যাঁ স্রোতে, এটা হচ্ছে ধরো নৌকার বেগ হচ্ছে ভি আর স্রোতের বেগ হচ্ছে ইউ। তো বস্তুটাকে যদি ইয়ের দিকে যেতে হয় তাহলে আমরা জাস্ট রিকল করতেছি, এটা কিন্তু ভেক্টরে অনেক ফেভারিট ছিল সবার, রাইট? তো ইউটা কি হবে, মানে স্রোতের বেগের সাথে ব্যক্তির বেগটা কি লম্ব বরাবর হবে। স্রোতের বেগটা কি হবে, ব্যক্তির বেগের সাথে লম্ব বরাবর হবে, আলফা 90 ডিগ্রি, ঠিক আছে? ডাব্লিউ ইজিক্যাল টু রুট ওভার ইউ স্কয়ার ভি স্কয়ার, জাস্ট এগুলো দেখে নিবা। আর এবং টি এর যে ভ্যালুটা সেটা ডি বাই ভি হয়ে যাবে, ঠিক আছে? টি মিনিমাম, যে সর্বনিম্ন সময় যেটা টি মিনিমাম, কেমন? এটা টিটা বড় টি, টি মিনিমাম হচ্ছে ডি বাই ভি। আচ্ছা, এবার আসো, এখন এই এক্স বাই ডি ইউ বাই ভি এর যে জিনিসটা, এক্স হচ্ছে তোমার হচ্ছে ধরো এই এ বিন্দু থেকে সে তোমার ধরো এই ভি বিন্দুতে পৌঁছাইলো, তাহলে এই এ ভি হচ্ছে এক্স, মানে হচ্ছে সে তোমার হচ্ছে এই পারের ঠিক অপর বিন্দুতে অনুভূমিক বরাবর যে দূরত্ব অতিক্রম করছে, এক্স হচ্ছে সেই, এক্স হচ্ছে কি অনুভূমি বরাবর দূরত্ব বা আনুভূমিক দূরত্ব। এক্স হচ্ছে কি আনুভূমিক দূরত্ব, আর ওয়াই ডি হচ্ছে কি তার যে লম্ব বরাবর দূরত্ব যেটা গেছে সেটা কত? নদীর প্রস্থের সমান। তাহলে আনুভূমিক দূরত্ব ডিভাইড বাই তোমার হচ্ছে নদীর প্রস্থ, এটা সমান সমান কি স্রোতের বেগ ডিভাইড বাই হচ্ছে নৌকার বেগ। এই জিনিসটা মনে রাখবা খুব করে। এবার হচ্ছে সর্বনিম্ন দূরত্ব এবং সোজাসুজি নদী পারাবার, যদি সে একদম সোজাসুজি যেতে চায়, যে পয়েন্ট থেকে শুরু করছে সে এই পয়েন্টে যাবে। এখন কথা হচ্ছে সে সোজাসুজি রওনা দিলেই যেতে পারবে না,
কারণ স্রোত তাকে কি করতেছে, অপর দিকে ধাক্কা দিচ্ছে, রাইট? দ্যাটস ওয়াই সে একটু বাঁকা হয়ে যাবে ওই দিক বরাবর, মানে এই কোন একটা দিক বরাবর চলে যাবে। তো দ্যাটস ওয়াই আমরা এই জিনিসটা এড়ানোর জন্য আমরা কি করবি বলতো, আমরা হচ্ছে যে আমার ইয়ের সাথে মানে স্রোতের দিকের সাথে একটা 90 ডিগ্রি থেকে বেশি একটা অ্যাঙ্গেলে আমরা বের হই, ঠিক আছে? বেশি একটা অ্যাঙ্গেলে বের হই, তাহলে এই অ্যাঙ্গেলটা কত হবে, সেটা হবে cos ইনভার্স 1 মাইনাস ইউ বাই ভি। যেহেতু মাইনাস ইউ বাই ভি আছে, দ্যাটস মিন অবভিয়াসলি বুঝতেছি এটা 90 ডিগ্রি থেকে বেশি হতে হবে। 90 ডিগ্রির কমে রওনা দিলে পৌঁছানো যাবে না। তাহলে এ হচ্ছে সোজাসুজি নদী পারাবার ক্ষেত্রে কত কোণে রওনা দিতে হবে, ঠিক আছে? স্রোতের বেগের সাথে। কার সাথে? স্রোতের বেগের সাথে। তখন আসলে কি হয়ে যাবে, তখন আসলে নৌকার ব্যাগ হয়ে যাবে রুট ওভার ইউ স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার। বাট এটা হচ্ছে একটু ইয়ে আছে, এটা হচ্ছে ভি স্কোয়ার। হ্যাঁ, আমি একটু ইয়ে করি, লাল কালি দিয়ে জিনিসটা একটু ইয়ে করি, এখানে একটু বলা আছে, সেটা হচ্ছে তোমার হচ্ছে ভি স্কোয়ার, এটা হচ্ছে তোমার ইউ স্কোয়ার হবে, ঠিক আছে? তো এবার গেল, এবং সময় কতটুকু সময় লাগবে, ও তোমার হচ্ছে ডাব্লিউ টি, টি কি বলো, যে পরিমাণ সময় লাগবে অপর পর্যায়ে, ডি ডিভাইড বাই রুট ওভার তোমার হচ্ছে ইউ স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার, মানে হচ্ছে এটা একটু ভুল হয়েছে, ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার, ঠিক আছে? ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার। আচ্ছা, আমরা লাল কালি দিয়ে জিনিসটা করে দিই, সরি, ভি হচ্ছে ইউ, ঠিক আছে? ওকে, এই হচ্ছে তোমার জিনিসটা, যে নদীর পারাপার সংক্রান্ত এই জিনিস থেকে কোশ্চেন আসে, এর বাইরে কোশ্চেন আসে না। একটা হচ্ছে সর্বনিম্ন সময়, আর একটা হচ্ছে একটা হচ্ছে তোমার হচ্ছে সর্বনিম্ন সময়, আর একটা হচ্ছে সর্বনিম্ন দূরত্ব বা সোজাসুজি নদী পার। আচ্ছা চলো, স্রোতের তুলনায় রুট টু গুণ বেগে সাঁতারু স্রোতের সাথে কত কোণে সাঁতার দিলে সে নদী সোজাসুজি পার হতে পারবে? আমি বলছি সোজাসুজি পার হওয়ার সূত্র যে cos ইনভার্স 1 আলফা হয়ে গেছে তোমার হচ্ছে মাইনাস ইউ বাই ভি, মাইনাস কি ইউ বাই ভি, cos ইনভার্স 1 মাইনাস কি বলছে, স্রোতের তুলনায় রুট টু গুণ বেশি বেগে, তাহলে স্রোতের বেগের কি বলতো, রুট টু গুণ বেশি, তাহলে ভি কত, রুট টু ইউ, মানে স্রোতের বেগের রুট টু গুণ বেশি বেগে। তাহলে ইউ ইউ যদি কাটা যায় তাহলে cos ইনভার্স 1 কি হয় বলতো, মাইনাস 1 বাই রুট টু, যার ভ্যালু কত হয়ে যায় 145 ডিগ্রি। এটা কিন্তু 145 ডিগ্রি আছে কি, না না 145 না, সরি সরি সরি, দাঁড়াও, 45, 90 সাথে 45 যোগ দিলে কত হয়, 90 135 রাইট, 90 সাথে 45 যোগ দিলে, যেহেতু মাইনাস রুট টু আছে, ও মাইনাস 1 বাই রুট টু আছে, সি হবে অ্যান্সার, ঠিক আছে? আচ্ছা, এবার আসো, স্রোত না থাকলে এক ব্যক্তি 100 মিটার চওড়া নদী সাঁতার দিয়ে 4 মিনিটে পার হয়, ঠিক আছে? স্রোত না থাকলে, তাহলে স্রোত না থাকলে তার যে ব্যাগ, এটাই কি তার প্রকৃত ব্যাগ, সে যত ব্যাগে আসলে যেতে পারে, রাইট? তাহলে তার ব্যাগ কত হয়ে যায় বলতো, 100 ডিভাইড বাই 4 হচ্ছে 25 মিটার পার মিনিট, একক কি মিটারে। স্রোত থাকলে 1 মিনিট সময় বেশি লাগে, স্রোত থাকলে নদীটা পার হতে তার সময় কত কি লাগে বলতো, স্রোত না থাকলে এক ব্যক্তি 100 মিটার চওড়া নদী সাঁতার দিয়ে 4 মিনিটে পার হয়, স্রোত থাকলে 1 মিনিট বেশি সময় লাগে, ঠিক আছে? এবার যদি স্রোত থাকে, ঠিক আছে, যদি ধরো স্রোত থাকে তখন তার যে ব্যাগ হয়ে যায়, এটা কি হয়, 1 মিনিট বেশি সময় লাগে, কত 5 লাগতেছে, রাইট? সে কি 5 লাগতেছে, তাহলে সেটা কত হয়ে যাবে 20 মিটার পার মিনিট। এখানে একটা জিনিস আছে সোজাসুজি, ঠিক আছে, এখানে একটা সোজা পার, সোজা পার হয়, ঠিক আছে? এখন ধরো সে অ্যাকচুয়ালি সে কি করতেছে বলতো, এ হচ্ছে স্রোতের ব্যাগ, এ হচ্ছে তার ব্যাগ, সোজাসুজি পার হইতে ধরো এ বরাবর কোন একটা অ্যাঙ্গেলে পার হয়, যেহেতু সোজাসুজি এই জিনিসটা কিন্তু না, সোজা পার হয় মানে হচ্ছে, মানে এত দিয়ে সোজা পার হয়, সোজা পার হয় মানে হচ্ছে কি সোজা বরাবর রওনা দেয়, হ্যাঁ? এবার স্রোত না থাকলে তো সোজা পার হয়, সোজা পার হয় মানে কি, যে সোজা বরাবর রওনা দিছে দেখি, তো স্রোত না থাকলে সে সোজা বরাবর গিয়ে পৌঁছেছে, স্রোত না থাকলে সে যে বরাবর রওনা দেবে সেই বরাবর সে গিয়ে পৌঁছাবে, কেন বলো তো ভাইয়া, কারণ তখন তো বাধা দেওয়ার কেউ থাকতেছে না। হ্যাঁ, ধরো সে এই স্রোত না থাকলে সে যদি এই বরাবর রওনা দেয় সেই বরাবরে যাবে, তাকে তো এই বরাবর বা এদিকে টানাটানির মতো কেউ নাই, সে যে বরাবর রওনা দেবে সেই বরাবরে যাবে। যেহেতু ফার্স্টে এখানে বলাই আছে সে কি গেছে বলতো 4 মিনিটে সোজা পার হয়, 4 মিনিটে কি হয়ে গেছে, সে সোজা পার হয়, 4 মিনিটে সে সোজা পার হয়, তাহলে পরবর্তীতেও সে কি, মানে স্রোত থাকাকালেও সে সোজা রওনা দিছিল, মানে বি এবং ডাব্লিউর মধ্যবর্তী কোণ কত হয়ে গেছিল, বি এবং ইউর মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি ছিল, ঠিক আছে, 90 ডিগ্রি ছিল। তাহলে এবার স্রোতের বেগ কত, স্রোতের বেগ কত, এবার আসো আমরা আবারও ভেক্টর শিফটের কাজ নেই, ইউ ভেক্টর, এ হচ্ছে ভি ভেক্টর, এ হচ্ছে আমাদের কি ডাব্লিউ ভেক্টর, এটা শিফট করে আমরা এভাবে নিয়ে আসতে পারি না, ভি ভেক্টর,
তাহলে দেখো তো এটা একটা কি সমকোণী ত্রিভুজ হয়ে গেছে না? তাহলে কি ওমেগা স্কোয়ার সমান সমান কি বলতো ভি স্কোয়ার প্লাস ইউ স্কোয়ার হয়ে গেছে না? আমার ইউর ভ্যালু বের করতে হবে। এটা কি হয়ে যায় রুট ওভার ইউ ওমেগা স্কোয়ার। আচ্ছা ওয়েট, এটা কি সোজা পার হয়? স্রোত না থাকলে এক এক ব্যক্তি 100 মিটার চড়া নদী সাঁতার দিয়ে 4 মিনিটে পার হয়, স্রোত থাকলে 1 মিনিট বেশি সময় লাগে। স্রোতের বেগ কত? হ্যাঁ, স্রোতের বেগটা বের করতে বলছে। ওকে, স্রোতের বেগ কত? দেখো দ্বিতীয় ক্ষেত্র কি বলতো, সে সোজাই তো পার হবে বলতো। প্রথম ক্ষেত্রে যেহেতু সোজা পার হয়েছে, দ্বিতীয় ক্ষেত্র সে সোজাই পার হবে না। যেহেতু বলা আছে সে সোজা পার হইতেছে, তাহলে দ্বিতীয় ক্ষেত্রে সে সোজাই পার হতে চাইবে। যদি দ্বিতীয় ক্ষেত্রে সোজা পার হতে চায় তখন কিন্তু তার আর কি 90 ডিগ্রি অ্যাঙ্গেলে সে গেলে হবে না। দ্বিতীয় ক্ষেত্রে কি 90 ডিগ্রি অ্যাঙ্গেলে গেলে হবে? হবে না। মানে 90 ডিগ্রি থেকে কোনো একটা বড় কোণে যেতে হবে। কি যেতে হবে বলতো? দ্বিতীয় ক্ষেত্রে যাইতে হলে তার 90 ডিগ্রি থেকে কি করতে হবে বলতো? কোনো একটা বড় অ্যাঙ্গেলে যেতে হবে। এই জিনিসটা একটু মিস করছে যে আসলে সোজা পার হয়, দ্যাটস মিন দ্বিতীয় ক্ষেত্র কি সে সোজাই পার হতে চাইবে। ধরো তার একটা কাজ সোজা অপর বিন্দুতে একটা আছে, দ্যাটস মিন তার কাজটা করতে হলে তাকে কি করতে হবে বলতো? সোজা ওই বিন্দুতেই যেতে হবে না? তাকে সোজা ওই বিন্দুতেই যেতে হবে। তাহলে দেখো যে তার যে মধ্যবর্তী কোণটা, তখন ধরো এবার যদি যখন স্রোত ছিল না সে যদি সোজা রওনা দিত, সোজাই গিয়ে পৌঁছতো, বাট এখন স্রোত থাকার কারণে তার একটু 90 ডিগ্রি থেকে বেশি অ্যাঙ্গেলে রওনা দিতে হইতেছে। হ্যাঁ, তো এবার দেখো, এবার ভেক্টর শিফট যদি করি, এখানে ইউ আছে, এটা হচ্ছে ভি। এই ভেক্টরটাকে যদি আমরা এনে নিয়ে আসি, তার মান এবং দিক সেম রেখে, তাহলে কি কোনো চেঞ্জ হবে? কোনো চেঞ্জ হবে না। তাহলে এটা একটা কি সমকোণী ত্রিভুজ হয়ে গেছে না? 90 ডিগ্রি কোণ আছে। তাহলে সমকোণী ত্রিভুজ হলে কি ভি স্কোয়ার সমান সমান কি বলতো ইউ স্কোয়ার প্লাস কি ওমেগা স্কোয়ার না? তাহলে আমার ইউ স্কোয়ার যদি ইউ যদি বের করতে চাই, রুট ওভার কি হয়ে গেছে বলতো ভি স্কোয়ার মাইনাস হচ্ছে কত ওমেগা স্কোয়ার। এটা হয়ে গেছে রুট ওভার কত বলতো 25 স্কোয়ার মাইনাস হচ্ছে 20 স্কোয়ার। ঠিক আছে, তাহলে এই জিনিসটা হয়ে যাবে হচ্ছে রুট ওভার 225, যেটা হচ্ছে তোমার হচ্ছে 15 মিটার/মিনিট। ঠিক আছে, স্রোতের বেগ তাহলে কত বেড়ে গেছে? স্রোতের বেগ বেড়ে গেছে 15 মিটার/মিনিট। যেহেতু সে সোজা পার হয়, তাহলে স্রোত থাকলেও ধরো তার কাজটা তো সোজাই, দ্যাটস মিন সোজাই তার পার হইতে হবে। এখন স্রোত থাকলে তার তো আর একদম লম্ব বরাবর রওনা দিলে বা 90 ডিগ্রি বরাবর রওনা দিলে হবে না। জিনিসটা একটু অবজার্ভ করতে হবে। তাকে কি করতে হবে? আমি একটু আগে দেখছি যে স্রোত থাকলে তাকে কোনটা অবভিয়াসলি কি করতে হবে, মাইনাসের আছে, দ্যাটস মিন কোনটা অবভিয়াসলি কি 90 ডিগ্রি থেকে কি হবে, বড়ই হবে। 90 ডিগ্রি থেকে তো আর ছোট হবে না, রাইট? 90 ডিগ্রি থেকে কি হবে, বড়ই হবে। আচ্ছা, এই জন্য আসলে আমরা আমাদের ড্রটা এরকম হয়েছে। ঠিক আছে, মানে ভি ব্যাগে সে রওনা দিছে, এই জন্য লম্ব বরাবর পৌঁছেছে, এই জন্য ভেক্টর ইউ ভেক্টরটা ওইদিকে শিফট করে দিছি। কেমন? আচ্ছা, এবার আসো যে ভেক্টরের সকল সূত্র স্থিতিবিদ্যার প্রথম পার্টে আলোচনা করা যায়, যে জিনিসটা জাস্ট বেসিক জিনিস, যেটা আমরা অলরেডি আলোচনা করে আসছি। হ্যাঁ, যেমন ওই যে ভেক্টরের সূত্রগুলো, সামান বলের সূত্র, লব্ধি, এই সূত্রগুলোর জন্য। আচ্ছা, 3 কিলোমিটার/আওয়ার বেগে বাতাস দক্ষিণ দিকে 12 কিলো বাতাস দক্ষিণ দিকে এত হাঁটার পর বাতাস, এটা হচ্ছে তোমার ব্যক্তি, ব্যক্তি হবে। ঠিক আছে, এটা বাতাস না, এটা হবে ব্যক্তি। ব্যক্তি দক্ষিণ দিকে 12 কিলোমিটার হাঁটার পর দক্ষিণ দিকে 120 150 5 কিলোমিটার পথ হাঁটলে, এটা তো আর দক্ষিণ দিকে হবে না, এটা তোমার হয়ে গেছে হচ্ছে এটা, সরি, এটা হয়ে গেছে তোমার হচ্ছে, ওয়েট আমি একটু কোশ্চেনে একটু কারেকশন আছে আজকে, একটু সরি, আমি অনেক দুঃখিত এর জন্য। একটু আমি যদি একটু এ করি। আচ্ছা, এখানে একটু মিস্টেক আছে, সরি। আমি ব্যক্তি, এটা হচ্ছে তোমার হচ্ছে, সরি আমি একটু দুঃখিত এর জন্য, এটা পশ্চিম হবে। পশ্চিম দিকে 12 কিলোমিটার হাঁটার পর দক্ষিণ দিকে 150 মিনিটে 5 কিলোমিটার হাঁটলে কোনো ব্যক্তির গড় বেগ কত? হ্যাঁ, গড় বেগ যেটা আছে বি বার, সেটা হচ্ছে যে গড় বেগ যেটা আছে সেটা তোমার হয়ে থাকে হচ্ছে যে বি বার বা গড় বেগ। গড় বেগ সমান হচ্ছে মোট সরণ ডিভাইড বাই মোট সময়। মোট সরণ ডিভাইড বাই সময়, এটা হচ্ছে তোমার হচ্ছে গড় বেগ। ঠিক আছে, তো এবার দেখো, প্রথমত সে 3 কিলোমিটার/আওয়ার বেগে 12 কিলোমিটার হাঁটার পর সে আমার কি পশ্চিম দিকে 12 কিলোমিটার গেছে। তোমার ধরো এ হচ্ছে তোমার ধরো পশ্চিম। ঠিক আছে, পশ্চিম। ঠিক আছে, পশ্চিম দিক বরাবর সে ধরো 12 কিলোমিটার গেছে, 12 কিলোমিটার হাঁটার পর
দক্ষিণ দিকে 150 মিনিটে সে গেছে। এখন দেখো 3 কিলোমিটার পার আওয়ারে হাঁটছে সে, এবার হচ্ছে দক্ষিণ দিকে 150 মিনিটে সে গেছে কত বলতো? 5 কিলোমিটার। 150 মিনিটে গেছে কত? 150 মিনিটে গেছে 5 কিলোমিটার। এ হচ্ছে তোমার সে গেছে 5 কিলোমিটার, ধরো হচ্ছে সে গেছে কত মিনিটে বলতো? 150 মিনিটে। তাহলে এই যে এটা হচ্ছে তার সরণ, আগে আমার সরণটা দেখতে হবে। এ ধরো 12 কিলোমিটার, ঠিক আছে? এটা যদি এ বিন্দু ধরো, এটা বি বিন্দু ধরো, এটা সি বিন্দু ধরো, তাহলে এই আদি বিন্দু এবং এর বিন্দু সরলরৈখিক যে দূরত্বটা, হ্যাঁ, এর সরলরৈখিক দূরত্বটাই হচ্ছে তার যে সরণ, ঠিক আছে? এবার একটা ভেক্টর, এই ভেক্টর এটা ত্রিভুজ সূত্র কাজে লাগাতে পারি, যে প্রথম ভেক্টরের আদি বিন্দু থেকে দ্বিতীয় ভেক্টরের প্রান্ত বিন্দুর দিকে যেটা আছে সেটাই তাদের লব্ধি। তাহলে এটার সরণ কত? এই সরণ আলটিমেটলি সরণের মান হয়ে যাবে কি 12 স্কয়ার প্লাস 5 স্কয়ার রুট ওভার। তাহলে এর ভ্যালু কত হয়ে গেছে বলতো? 13 কিলোমিটার। 13 কিলোমিটার হয়ে গেছে। এবার হচ্ছে যে আসলে সে তোমার হচ্ছে কত, এবার হচ্ছে আমার কি মোট সরণ ডিভাইড বাই মোট সময়, ঠিক আছে? মোট সময়, এটা হচ্ছে তোমার হচ্ছে কি আমাদের গড়বেগ ছিল না, মোট সরণ ডিভাইড বাই মোট সময়। এবার সময় বের করে দেখো তো, 3 কিলোমিটারে সে গেছে কত বলতো? 3 কিলোমিটারে যে গড়বেগ একটু এককটা পার আওয়ারে হবে, ঠিক আছে? তোমার হচ্ছে এবার দেখো সে 3 কিলোমিটার ব্যাগে গেছে 12 কিলোমিটার, তাহলে প্রথম ক্ষেত্রে সময় কত লাগছে বলতো? সময় লাগছে হচ্ছে 12 ডিভাইড বাই 3, তাই না? তাহলে তার কত লাগছে বলতো? 4 আওয়ার। প্রথম ক্ষেত্রে 4 আওয়ার লাগছে। দ্বিতীয় ক্ষেত্রে দেখো সে 5 কিলোমিটার গেছে, সে গেছে কততে বলতো? 5 কিলোমিটার গেছে হচ্ছে তার 150 মিনিটে। 5 কিলোমিটার গেছে কততে? 150 মিনিটে। তাহলে তোমার হচ্ছে 150 মিনিট। তো 150 মিনিটটাকে আমরা কি নিতে হবে এবার? কি নিতে হবে বলতো? আওয়ারে নিতে হবে। এটা কত আওয়ার হয়ে যায় বলতো? এটা হয়ে যায় 2.5 আওয়ার। এটা কত হয়ে যায়? 2.5 আওয়ার। তাহলে 2.5 আওয়ার যদি হয়, তাহলে আমাদের মোট সময় কত হয়ে গেছে তাইলে? 4 প্লাস 5/2 আওয়ার। তাহলে কত হয়ে গেছে? 8 প্লাস 5/2, দ্যাটস মিন হয়ে গেছে কত বলতো? 13/2 আওয়ার। তাহলে আমাদের গড় বেগ যেটা, গড় বেগ সমান সমান হয়ে গেছে কি মোট সরণ 13 ডিভাইড বাই সময় 13 ডিভাইড বাই 2। তাহলে 13 13 কাটা গেলে উপরে গেল কি 2 কিলোমিটার পার আওয়ার। দেখো তাহলে আমার বি হবে কি রাইট অ্যান্সার, যে আমাদের 2 কিলোমিটার পার আওয়ার বেগে হচ্ছে গড় বেগ। তাহলে গড় বেগ সমান সমান কি হচ্ছে? মোট সরণ ডিভাইড বাই মোট সময়। এটা কিন্তু এগ্রির কোশ্চেন। গড় বেগ হচ্ছে মোট সরণ ডিভাইড বাই মোট সময়। জিনিসটা বুঝতে হবে যে পশ্চিম দিকে গেছে এবং প্রত্যেকটা দিকের সাথে প্রত্যেক দিকে 90 ডিগ্রিতে না, পশ্চিমের সাথে দক্ষিণ 90 ডিগ্রিতে আছে। আমার জানা দরকার নাই যে এটা কোন দিকে আছে, পশ্চিমের সাথে দক্ষিণ 90 ডিগ্রি আছে, রাইট? এবং পশ্চিমের সাথে যে পূর্ব, তার বিপরীতটা যে একদম বিপরীত, সেটা কি আছে? 180 ডিগ্রিতে আছে, রাইট? পশ্চিমের সাথে দক্ষিণ এবং যে উত্তর, এটা 90 ডিগ্রিতে আছে কি নাই? আছে, ঠিক আছে? আর পশ্চিমের সাথে তোমার যে পূর্ব, সেটা 180 ডিগ্রিতে আছে। এজন্য যদি যেহেতু বলছে দক্ষিণ দিকে গেছে, ধরলাম এই পাশটা হচ্ছে দক্ষিণ, তাহলে এদিকে কি বলা আছে? এটা দুইটার মধ্যবর্তী কোণ কত ছিল? 90 ডিগ্রি ছিল। দ্যাটস মিন সোজা বরাবর গেছে। যদি বলতো পূর্ব দিকে, দ্যাটস মিন নিচের দিকে নামা শুরু করতে হবে। বোঝা গেছে? এ হচ্ছে গড় বেগের বিষয়টা। এবার আসো, একটি গাড়ি 8 কিলোমিটার পার আওয়ার বেগে চলছে, গাড়ি থেকে 16 কিলোমিটার পার আওয়ার বেগে কোনো বস্তু কোন দিকে নিক্ষেপ করলে বস্তুটি গাড়ির গতির সমকোণে চলবে? আচ্ছা, সে একটা গাড়ি তোমার চলতেছে হচ্ছে এই দিক বরাবর। তোমার ধরো সে একটি গাড়ি 8 কিলোমিটার পার আওয়ার বেগে চলতেছে। এবার বলছে এই গাড়ি থেকে কোনো একটি বস্তু তুমি নিক্ষেপ করলে গাড়ির গতির, এটা গাড়ির গতির সমকোণে যাবে। বস্তুটা গাড়ির গতির কোথায়, কোন দিকে যাবে বলতো? সমকোণে যাবে। তাহলে বলছে কত গাড়ি থেকে এত কিলোমিটার বেগে কোন দিকে নিক্ষেপ করলে? এটা অলওয়েজ 90 ডিগ্রি যাইতে হলে এই কোন একটা দেবো, অর্থাৎ 90 ডিগ্রির বেশি কোণে নিক্ষেপ করতে হবে। কেন বলতো? কারণ 90 ডিগ্রি বরাবর যদি সোজা সমকোণে যদি নিক্ষেপ করো, এই 8 কিলোমিটারটা তাকে এদিকে ধাক্কা দেওয়া শুরু করবে। দ্যাটস ওয়াই লোভ দিলে কি হয়ে যাবে? এই কোন একটা দিকে হয়ে যাবে। কিন্তু যদি 90 ডিগ্রি থেকে বড় হয়, তাহলে এর ধাক্কা দেওয়ার কারণে ধরো মিনিমাইজ করে এমন একটা অ্যাঙ্গেলে ফালাইবা যেন তাদের আফটার অল যে কোনটা আছে, এই কোনটা তোমার 90 ডিগ্রি হয়ে যায়, ঠিক আছে? যে যে গাড়ির গতির দিকের সাথে লব্ধিটা 90 ডিগ্রিতে হয়ে যায়। এটা ঠিক নদী নৌকার মতো। আমি কি বলছিলাম বলতো? লম্বে যাইতে হলে কি cos ইনভার্স 1, সেটা কি হয়ে যাবে বলতো? প্রথমত হচ্ছে মাইনাস, ঠিক আছে, স্রোতের বেগ। এখানে স্রোত হিসাবে এই বরাবর এক্স অ্যাক্সিস বরাবর কাজ করতেছে কি বলতো? তোমার হচ্ছে স্রোতের ব্যাগ হিসেবে বলতো এখানে কাজ করতেছে কি? স্রোতের ব্যাগের মতো কাজ করতেছে গাড়ির ব্যাগটা। আর এখানে ইয়েটা ই হিসেবে কে কাজ করতেছে বলতো?
নৌকার ব্যাগ হিসেবে কাজ করতেছে মানে যে গাড়ি থেকে তুমি যেই ব্যাগে নিক্ষেপ করবা বস্তুটাকে, ওই বস্তুর ব্যাগটা 16। এই অ্যাঙ্গেলটাই হবে যে অ্যাঙ্গেলে তুমি নিক্ষেপ করলে সে কোথায় যাবে বলতো, যে অ্যাঙ্গেলে নিক্ষেপ করলে সে গাড়ির ব্যাগের যে ব্যাগ এই বরাবরের সাথে 90 ডিগ্রি কোণ যাবে। তাহলে এটা কত হয়ে যায় বলতো, cos ইনভার্স 1 মাইনাস হাফ। cos মাইনাস হাফের ভ্যালু কত, 120 ডিগ্রি। ওকে ওকে। আচ্ছা, এবার আসো, বর্ষাকালে শিউলি 10 মিটার পার সেকেন্ড বেগের বাতাস এবং 30 মিটার পার সেকেন্ড বেগের খারাপভাবে পতিত বৃষ্টির সম্মুখীন হলে, বৃষ্টি থেকে বাঁচতে হলে তোমার হচ্ছে কত কোণে তাকে ছাতা ধরতে হবে বা কি এসে। হ্যাঁ, তো দেখো, প্রথমত দেখো বৃষ্টিটা খারাপভাবে পড়তেছে। এইভাবে ধরো, বৃষ্টি তো আল্লাহর দুনিয়া খারাপ ভাবেই পড়ে, বাতাস তাকে ধাক্কাইয়া অন্যদিকে নিয়ে যায়। তো এই হচ্ছে বৃষ্টি পড়তেছে 30 মিটার পার সেকেন্ডে। ঠিক আছে, ধরো এই বরাবর বাতাস আসতেছে, এই বরাবর কি আসতেছে, বাতাস আসতেছে হচ্ছে 10 মিটার পার সেকেন্ড। ধরো তুমি এইভাবে হাইটা যাইতেছো, এইদিকে হাইটা যাইতেছো, তোমার ধরো হাতে একটা ছাতা আছে। আমি এত ভালো ড্র করতে পারি না, ধরো এটা ছাতা। হ্যাঁ, সে তোমার হচ্ছে, তুমি ছাতাটাকে কিভাবে ধরলে তোমার হচ্ছে তুমি বৃষ্টি থেকে বাঁচবে। এখন তুমি সোজা লম্বভাবে ধরতে পারবা না। কেন পারবা না বলতো, এই যে বৃষ্টিটা সোজা নিচের দিকে পড়তেছে, বাতাসটা না তাকে এই বরাবর ধাক্কা দিতেছে। এই কারণে তাদের লোভ দিলে কি হয়ে গেছে, এই কোন একটা অ্যাঙ্গেলে হয়ে গেছে, এই কোন একটা কি হয়ে গেছে, অ্যাঙ্গেল হয়ে গেছে। ধরো সে বৃষ্টির যে দিকের সাথে থেটা কোণ করে ধরতে হবে, বৃষ্টির দিকের সাথে মানে বৃষ্টির দিকের সাথে মানে হচ্ছে কি, উলম্বের সাথে, উলম্বের সাথে থিটা কোণ ধরলাম আমরা। কি হচ্ছে, সে উলম্বের সাথে কত কোণ ধরবে বলো তো, উলম্বের সাথে থিটা কোণে ছাতা ধরবে। উলম্বের সাথে কত কোণে ছাতা ধরবে, উলম্বের সাথে থিটা কোণে ছাতা ধরবে। যদি উলম্বের সাথে থিটা কোণে ছাতা ধরো, এবার আসো ভেক্টর শিফট করে দেই। এই ভেক্টরটাকে শিফট করে কি নিচে আনা যাবে না, নিচে আনা যাবে না শিফট করে, এটা কত 10 মিটার পার সেকেন্ড হয়ে যাবে না। তাহলে এই দেখো, এটার মধ্যবর্তী কোণ 90, তাহলে এই কোণটাও কি 90 হবে। তাহলে এইটা এবং এটার মধ্যে আমার থেটার ভ্যালুটা যদি বের করি, তাহলে তো আমরা tan এর সম্পর্ক অ্যাপ্লাই করতে পারি না। tan থেটা সমান সমান কি, লম্ব। যেহেতু এটা থেটা, তাহলে এটা হচ্ছে লম্ব হয়ে যাবে 10 আর ভূমি কত হয়ে যাবে 30। তাহলে আমার যে থিটা তা কি হয়ে যাবে, tan ইনভার্স 1 কত হয়ে যায় বলো তো, 1/3। অর্থাৎ উলম্বের সাথে যদি তুমি tan ইনভার্স 1/3 কোণে তোমার ছাতাটাকে ধরো, তবেই তুমি বৃষ্টি থেকে বাঁচতে পারবা, আর নয়তো বৃষ্টি তোমাকে ভিজিয়ে দিবে। এবার আসো, কোনো ব্যক্তি নদীর স্রোতের সাথে সমকোণে যাত্রা করে আবার বিপরীত বিন্দু হতে নদীর তীর বরাবর 500 মিটার দূরে পৌঁছায়। আচ্ছা দেখো কি ঘটনা ঘটছে, সে তোমার ধরো লম্ব বরাবর রওনা দিছে, একটা বস্তু ব্যক্তি, এই ধরো ভি বেগে লম্ব বরাবর রওনা দিছে, এই হচ্ছে নদীর বেগ। সে তোমার ধরো এই কোন একটা বিন্দুতে পৌঁছছে, এই কোন একটা, এটা হচ্ছে তোমার এর যে দূরত্ব, এটা ছিল, নদীর প্রস্থ ছিল 1.5 কিলোমিটার, নদীর প্রস্থ ছিল কি 1.5 কিলোমিটার। এই বিন্দুতে এসে দেখো যে ব্যক্তি স্রোতের সাথে সমকোণে যাত্রা করে আবার যাত্রা শুরুর বিপরীত বিন্দু হতে নদীর তীর বরাবর 500 মিটার দূরে পৌঁছায়। মানে হচ্ছে এই যাত্রা থেকে, এই যাত্রা পয়েন্টের নদীর বিপরীত পয়েন্ট এটা থেকে 500 মিটার দূরে সে কি করছে, পৌঁছাইছে। দ্যাটস মিন সে উলম্ব বরাবর গেছে 1.5 কিলোমিটার, মানে উলম্ব বরাবর তার দূরত্ব হচ্ছে 1.5 কিলোমিটার, এবং আনুভূমিক বরাবর বা স্রোতের দিকের বরাবর, হ্যাঁ স্রোতের দিক বরাবর, তোমার নৌকার দিক বরাবর গেছে 1.5 কিলোমিটার, আর স্রোতের দিক বরাবর সে গেছে কত, 500 মিটার, রাইট। তাহলে বলছে সাঁতারু এবং স্রোতের বেগের অনুপাত কত। আমি একটা জিনিস দেখাইছিলাম যে x ডিভাইড বাই হচ্ছে d, এটা হয়ে যায় u ডিভাইড বাই v। ঠিক আছে, x কত, আনুভূমিক দূরত্ব, d হচ্ছে তার প্রস্থ, x কত এখানে 500, আনুভূমিক দূরত্ব কত বলো, 1.5 কিলোমিটার বা 1.500 মিটার, u ডিভাইড বাই v, রাইট, ইউ ডিভাইড বাই ভি। আমার যত সাঁতারু এবং স্রোতের বেগের অনুপাত চাইছে, এটা কি হয়ে গেছে 1/3। আমার চাইছে হচ্ছে উল্টাটা, আমরা যদি উল্টাই দিই, ভি ডিভাইড বাই ইউ হয়ে গেছে কত, 3:1। সাঁতারু আর স্রোতের বেগের অনুপাত কত হয়ে গেছে, 3:1। আচ্ছা, তাহলে আজকে তোমাদের জন্য এসবই এরকমই ছিল। আর হচ্ছে আমার এই যে এই গতিবিদ্যার উপর আমরা কিন্তু আরেকটা লেকচার নেব। তো আমাদের লেকচার 8 যেটা, সেটা কিন্তু 9 যেটা গতিবিদ্যার উপর হবে। আজকে কিছু ম্যাথ একটু মিস্টেক ছিল, এটা আসলে মানুষ মাত্রই ভুল, এটা একটু কনসিডার করতে হবে। তো আশা করি তোমরা সবাই আসলে ভালো থাকবে এবং আমাদের এই সিরিজটা দেখতেছো, আগায় যাও, আর অবশ্যই বাসায় অত্যন্ত বেশি প্র্যাকটিস করবা। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।